আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু সবাইকে কোষ ও এর গঠনের আজকের লেকচার নাম্বার 8 সম্ভবত স্বাগতম। তোমরা জানো যে আমরা ইতিমধ্যে গলগি বডি, রাইবোজোম, তারপর লাইসোসোম এগুলো নিয়ে আমরা খুব ডিটেলস, বেসিক এবং লজিক সহকারে স্টাডি করছিলাম। তো ঠিক সেমভাবে আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে লজিক এবং বেসিক সহকারে আলোচনা করব, যেটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা এতটাই গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজমীয় অঙ্গ যে এটা যদি আমাদের কোষে না থাকে আমরা কিন্তু সারভাইভ করতে পারতাম না, কারণ এই মাইটোকন্ড্রিয়া থাকার কারণে আমরা শক্তি পাই, কারণ শক্তি তৈরি হয় এই মাইটোকন্ড্রিয়াতে। তাহলে এটা এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু যেটা না থাকলে কিন্তু শক্তি পাইতাম না। এই মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে যদি তুমি ডিটেলস, বেসিক এবং লজিক সহকারে পড়ো তাহলে তুমি উদ্ভিদ শারীরতত্ত্বের যে শ্বসন টপিকটা আছে সেটা মোটামুটি বুঝতে পারবা, কারণ মাইটোকন্ড্রিয়ার সাথেই কিন্তু আমাদের উদ্ভিদ শারীরতত্ত্বের যে শ্বসন টপিকটা আছে, মানে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো কিন্তু সব কিছুই কিন্তু মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তাই এটাকে আমরা এমনভাবে পড়াবো যাতে ওখানকার জিনিসগুলো মোটামুটি তোমার ক্লিয়ার হয়, কারণ প্রথম অধ্যায়ে যদি তুমি এগুলো সম্বন্ধে ভালোভাবে না জানো তাহলে তুমি কেমন ওগুলো পারবা। সো তোমরা একটু আমাকে তাদের কমেন্টে জানাও যে আমার কথা শুনতে পারছো কিনা, আমার লাইফটা ক্লিয়ার কিনা। যদি লাইফটা ক্লিয়ার হয়, আমার কথা শোনা যায়, তাহলে তোমরা আমাকে একটু তাড়াতাড়ি কমেন্টে বলো, আমি ক্লাসটা শুরু করে দিই। তোমরা একটু আমাকে তাড়াতাড়ি বলো, তো একটু বন্ধু বান্ধবদের তাড়াতাড়ি জানিয়ে দাও, বন্ধু বান্ধবদের তাড়াতাড়ি জানিয়ে দাও, তাড়াতাড়ি তোমাদের বন্ধু বান্ধব জানতে ক্লাসটা শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি। দেখো, এই মাইটোকন্ড্রিয়া শব্দটা নামকরণটা এরকম কেন, আমি বারবার বলতেছি কে কি আবিষ্কার করছে, কে কি নামকরণ করছে, এগুলো আমি পড়াবো না, কারণ এগুলো হচ্ছে মুখস্থের বিষয়। আমার কাজ হচ্ছে তোমাকে বেসিক আর লজিক বুঝাই দেওয়া, যেগুলো তুমি বুঝবা না বই পড়ার সময়। এই মাইটোকন্ড্রিয়ার নামকরণটা এরকম কেন করা হয়েছে? দেখো, এই মাইটোকন্ড্রিয়ার নামকরণের মাইটো শব্দটা আসছে মাইটোস থেকে, মাইটোস থেকে, আর এই কন্ড্রিয়া শব্দটা আসছে নর্মালি গ্র্যানিউল থেকে। দেখো, মাইটো শব্দটা আসছে মাইটোস থেকে, কন্ড্রিয়া মানে গ্র্যানিউল থেকে। তোমরা যদি জানো এই মাইটোস শব্দটা আমরা আরেক জায়গায় পাইছিলাম মাইটোসিসে। তোমরা দেখো, আমরা যখন মাইটোসিস কোষ বিভাজন পড়ছিলাম তখন মাইটোসিসও আমরা কি পাই, মাইটোস প্লাস সিস মানে হচ্ছে প্রক্রিয়া, কি প্রক্রিয়া, আর মাইটোস মানে হচ্ছে সুতা মানে কি, এখানে সুতা বলতে স্পিন্ডল তন্তুকে বোঝানো হয়েছিল মাইটোসিসে, স্পিন্ডল কি তন্তু, সুতা বলতে নর্মালি কাকে বোঝানো হচ্ছে, স্পিন্ডল তন্তু। তো নর্মালি এটাকে বলা হয়, মাইটোসিসকে বলা হয় স্পিন্ডল তন্তু সৃষ্টির প্রক্রিয়া। তো এখানে আমরা স্পিন্ডল তন্তু বলবো না, এখানে মাইটোস মানে আমরা বলবো সুতা। মাইটোস মানে কি, সুতা। মাইটোস মানে হচ্ছে সুতা। আর গ্র্যানিউল শব্দের অর্থ তোমরা সবাই জানো দানা। তার মানে মোটামুটি তোমরা বুঝতে পারতেছো মাইটোকন্ড্রিয়া শব্দটা এরকম কেন, একটি হচ্ছে সুতা, আরেকটি হচ্ছে দানা। যদিও তোমরা এখনো পুরোপুরি বুঝো নাই যে ভাইয়া কেন সুতা আর দানা বলা হচ্ছে, চলো আমরা দেখি কেন সুতা আর দানা বলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা কোষ, চিন্তা করো। এই কোষে কিন্তু তোমরা জানো নিউক্লিয়াস থাকবে, গলগি বডি থাকবে, সাইটোপ্লাজম থাকবে। আমি এখানে একটু বলি, এটা হচ্ছে কি কোষ। এখন আমাদের উদ্দেশ্য তো নিউক্লিয়াস সম্বন্ধে জানানো না, বা গলগি বডি এগুলো তো আজকে উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া তো একটা কোষে শুধু একটা থাকে না, অনেকগুলো থাকে। তবে তুমি যদি বাইরে থেকে এই কোষের ভিতরে যদি মাইটোকন্ড্রিয়াগুলো দেখো, দেখবো যে মাইটোকন্ড্রিয়া এরকম ছোট ছোট দেখাবে। এগুলো হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া তো অনেকগুলো থাকবে, একটা থাকবে না। এই যেগুলো হচ্ছে যে একদম ছোট দেখবা, এগুলাকে কি বলে, এগুলোই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একদম ছোট। এগুলোই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একদম ছোট। এখন তুমি চিন্তা করো, এটাকে যদি একটু জুম করো, মানে জুম মানে তো বুঝো, আর একটু জুম করো, তাহলে ছোট জিনিসটাকে মোটামুটি এরকম দেখবা,
মাইটোকন্ড্রিয়াকে তখন তুমি দেখবে এরকম, একটু জুম করলে, বেশি না, একটু যদি জুম করো তাহলে মাইটোকন্ড্রিয়াকে দেখবে এরকম। এখন আমি চাচ্ছি এই জিনিসটাকে আরও জুম করতে, তাহলে করো জুম আরও। এই জিনিসটাকে যদি আরও জুম করো তাহলে এটা একটু এরকম বড় হয়ে যাবে, তাই না? এরকম বড় হয়ে যাবে জুম করলে। এটাকে আমি আরও জুম করতেছি, জুম করলে কী হয়ে যাবে, এরকম বড় হয়ে যাবে। এবং এটার ভিতরে দেখবা এরকম কিছু জিনিস আছে, আমি দেখাচ্ছি। এই জুম করলে এত বড়, খেয়াল করবা এটা যেহেতু মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াটার এই যে বাইরের দিকে যে আবরণটা দেখতে পাচ্ছ, এটাই কালো কোলে যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বহিস্থ মেমব্রেন বা বহিস্থ পর্দা। বহিস্থ কেন? কারণ এটা বাইরের দিকে থাকে, খেয়াল করবা বাইরের দিকে থাকে, এটা হচ্ছে বহিস্থ পর্দা। আর বাইরের দিকে যে মেমব্রেনটা আছে এটা হচ্ছে মসৃণ। মসৃণ কেন? এটা একদম ফ্ল্যাট, এটা একদম ফ্ল্যাট, বাইরের দিকে আবরণটা একদম ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি? মসৃণ, বহিস্থ পর্দাটা। তাহলে ভাইয়া ভিতরের পর্দা কোনটা? আসলে ভিতরের পর্দা হচ্ছে এইটা লাল করে যেটা দেখতে পাচ্ছ, এই যে এটা, এই পর্দাটা কিন্তু এভাবে ভাঁজ হয়ে থাকে, এভাবে কিন্তু এটা ভাঁজ হয়ে থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে ভিতরের পর্দা, এটাই লাল কালার, এটা ভাঁজ হয়ে থাকে। এটা হচ্ছে কি? অন্তস্থ পর্দা। এই মাইটোকন্ড্রিয়া এটা কি? অন্তস্থ পর্দা। এবার অন্তস্থ পর্দাটা কিন্তু বহিস্থ পর্দার মতো ফ্ল্যাট না, মানে মসৃণ না। এই অন্তস্থ পর্দাটা কিন্তু ভাঁজ করা থাকে, মানে খাঁজ করা থাকে, খাঁজ 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 থাকে, ভাঁজ ভাঁজ থাকে, তাই অন্তস্থ পর্দাটা হচ্ছে অমসৃণ। তাহলে আমরা কি বুঝলাম? এটা একটা মাইটোকন্ড্রিয়া। এখন একটু খেয়াল করো সুতা কেন বলা হচ্ছে। তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো এই ভিতরের পর্দাটা, দেখতে মনে হচ্ছে এরকম সুতাগুলা পেঁচাই পেঁচাই আছে। সুতা যেরকম এভাবে পেঁচাই পেঁচাই সুতা থাকে, খেয়াল করবা এই যে সুতা, সুতাগুলো এভাবে প্যাঁচ আকারে থাকে, ঠিক সেমভাবে মাইটোকন্ড্রিয়ার যে অন্তস্থ পর্দা, ভিতরের পর্দাটা আছে, এটা কিন্তু এভাবে পেঁচাই পেঁচাই থাকে। তো পেঁচাই পেঁচা থাকলে এই জিনিসটাকে কিসের মতো লাগতেছে দূর থেকে বলো তো? মনে হচ্ছে একটা সুতা এভাবে পেঁচাই পেঁচাই আছে, তাই এটার নাম সুতা এই জন্য হয়েছে, কারণ ভিতরের পর্দাটা এভাবে ভাঁজ করা থাকে, দেখতে সুতার মতো লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে দানা কেন বলতেছে? দানা কেন বলতেছে? এটা একদম সহজ। এই মাইটোকন্ড্রিয়াটাকে তো তুমি জুম করে দেখতেছ, কিন্তু যখন একটা কোষের ভিতর দেখবা তখন এগুলোকে এরকম গুটি গুটি দেখাবে। তো আমরা জানি গুটি গুটি যেগুলোকে দেখাই সেগুলোকে কি বলে? দানা বলে। তুমি খেয়াল করবা, তুমি তো কোষের ভিতরে দেখলে তো এরকম দেখবা না, এত বড় দেখবা না, তুমি একদম এরকম গুটি 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 দেখবা। তো গুটি গুটি জিনিসকে আমরা কি বলি? দানা বলি। তাই এখানে দানা। তাহলে তোমরা একটু আমাকে জাস্ট কমেন্টে জানাও, তোমরা কি বুঝতে পারছো যে মাইটোকন্ড্রিয়ার নামকরণটা এরকম কেন করা হয়েছে? কেন এটাকে সুতা বলা হচ্ছে? কেন এটাকে দানা বলা হচ্ছে? একটু জাস্ট কমেন্টে অ্যানসার করো যে ভাই বুঝছি। আরেকটা জিনিস দেখো, তাহলে বুঝতে পারছো আমরা নর্মালি বলি যে প্রত্যেকটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু প্রায় কম বেশি কিন্তু দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত। তুমি যদি খেয়াল করো মাইটোকন্ড্রিয়াও কিন্তু দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত। এই দেখো, একটা হচ্ছে বাইরের দিকে সহজে হয়ে যায় লিপোপ্রোটিন, লিপো আসছে লিপিড থেকে, আর প্রোটিন তো প্রোটিন, তাই এগুলোকে বলা হয় লিপোপ্রোটিন মেমব্রেন। কি বলা হয়? লিপোপ্রোটিন। কেন লিপোপ্রোটিন বলে? কারণ ফ্লুইড মোজাইক মডেলও তো বলছে যে কোষঝিল্লি যখন তৈরি হবে তখন ফসফোলিপিড বাইলেয়ার থাকে, মানে লিপিড থাকে, আর ওখানে বেশি থাকে প্রোটিন। লিপিড আর প্রোটিন, আশা করি বুঝতে পারছো। তোমরা একটু তাড়াতাড়ি আমাকে বলো মাইটোকন্ড্রিয়ার নামকরণটা বুঝতে পারছো কিনা। তোমরা একটু কমেন্টে জানাও মাইটোকন্ড্রিয়ার নামকরণটা বুঝতে পারছো কিনা, একটু জাস্ট কমেন্টে জানাও মাইটোকন্ড্রিয়ার নামকরণটা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে আমরা সামনে আগাচ্ছি। ওকে ওকে, ফাইন ফাইন। এখন দেখো আমরা তো মাইটোকন্ড্রিয়ার নামকরণটা বুঝতে পারছি, এখন আসো একটু মাইটোকন্ড্রিয়াকে চিনার দরকার আছে। চলো আমরা একটু মাইটোকন্ড্রিয়াকে চিনি। মাইটোকন্ড্রিয়াকে কি এবার একটু জুম করে চেনার চেষ্টা করি, মনোযোগ দিয়ে। এখন যা পড়াবো এগুলো হচ্ছে মারাত্মক লেভেলে বেসিক নির্ভর এখন টপ জিনিসগুলো পড়াবো। এগুলো যদি তুমি পড়ো তাহলে তোমার বইয়ের কনফিউশনে ভোগাতে পারবে না,
আদারওয়াইজ তুমি বই রিডিং পড়েই যেতে হবে বোঝা ছাড়া, ঠিক আছে? সো জীববিজ্ঞানকে তুমি বেসিক এবং লজিক সহকারে পড়ার চেষ্টা করবা, তাহলে তোমার কাছে বইটি ভালো লাগবে। আদারওয়াইজ তোমার মনে হবে যে এখানে মুখস্থ ছাড়া আর কিছু নেই। তাহলে মাইটোকন্ড্রিয়া ভাইয়া যদি আঁকি, মাইটোকন্ড্রিয়াকে কীভাবে আঁকবো বলো? ভাইয়া যদি মাইটোকন্ড্রিয়া আঁকি, মাইটোকন্ড্রিয়া একটু আগেই আঁকলাম, আবার আঁকতেছি। মাইটোকন্ড্রিয়াটা একটু দেখো, মনোযোগ দিবা। এই মাইটোকন্ড্রিয়া দেখতে এরকম গোল করে থাকে। ওকে, এটা মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে একটু আগেই বললাম বাইরের দিকে পর্দা, যেটা হচ্ছে বহিস্থ পর্দা। বাইরের দিকে পর্দা যেটা হচ্ছে বহিস্থ পর্দা, এটা একটু আগেই বললাম, এটা মসৃণ থাকে, মানে কোনো ভাঁজ নাই। আর ভিতরের দিকে যেটা থাকে, ভিতরের দিকে যে পর্দাটা থাকে এটা কিন্তু এভাবে ভাঁজ করা থাকে। এ দেখো এভাবে ভাঁজ হয়ে যাচ্ছে, দেখছো? এভাবে ভাঁজ হয়ে যাচ্ছে, দেখছো? ভাঁজ হয়ে যাচ্ছে, এই যে আমি ভাঁজ করে দিচ্ছি, দেখছো? এভাবে ভাঁজ হয়ে যাচ্ছে। আমি কি করে দিচ্ছি? ভাঁজ করে দিচ্ছি। আমি কি করে দিচ্ছি? ভাঁজ করে দিচ্ছি। একটু খেয়াল করো, আমি কি করে দিচ্ছি? ভাঁজ করে দিচ্ছি। তাহলে এই যে ভিতরের পর্দাটা কিন্তু ভাঁজ করা থাকে, দেখো এভাবে ভাঁজ হয়ে থাকে। তো এটা হচ্ছে অন্তস্থ পর্দা, এটা অমসৃণ। কেন? কারণ এটা ভাঁজ করা থাকে, এটা অমসৃণ। আর বাইরের পর্দাটা মসৃণ। তাও আমি এখানে একটু বলে দিচ্ছি, এটি হচ্ছে কি বলতো? এটি হচ্ছে বহিস্থ পর্দা, যেটা মসৃণ, একটু আগেই বললাম। আর এটা হচ্ছে কি পর্দা? অন্তস্থ পর্দা। এটি হচ্ছে অন্তস্থ পর্দা, যেটা ভাঁজ করা থাকে, তাই এটা হচ্ছে অমসৃণ। ফাইন, ভালো কথা। এখন একটু মনোযোগ দিবা। এই বহিস্থ পর্দা এবং এই অন্তস্থ পর্দার মাঝখানে কিছু স্পেস দেখতে পাচ্ছ। এই যে স্পেস দেখো, এটা স্পেস, এটা স্পেস, এটা স্পেস, এই যে স্পেস, 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 স্পেস। খেয়াল করছো? এটা একটা খালি জায়গা না? এটা একটা খালি জায়গা না? কোন? বহিস্থ পর্দা আর অন্তস্থ পর্দার মাঝখানে এটা খালি জায়গা না? তো খালি জায়গাকে আমরা বাংলা ভাষায় কি বলি? প্রকোষ্ঠ বলি। এটাকে বলি কি? খালি জায়গাটাকে কি বলি? এগুলো আমি আবার মুছে দিব, জাস্ট তোমাদেরকে আমি বুঝাচ্ছি যে কোন জায়গাটা কি নাম। তো এই বহিস্থ পর্দা আবার এই অন্তস্থ পর্দার মাঝখানে যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটাকে খালি জায়গায় বলে। খালি জায়গা মানে কি? হৃৎপিণ্ড যেরকম খালি জায়গা থাকে, প্রকোষ্ঠ, এটাকে বলে প্রকোষ্ঠ। তবে এটা দেখবা বাইরের দিকে আছে বিদায় এটাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ। এই প্রকোষ্ঠটা কিন্তু বাইরের দিকে আছে। কিসের বাইরে? সাইটোপ্লাজমের দিকে আছে। যেমন এই মাইটোকন্ড্রিয়া কিসের ভিতর থাকে? একটা কোষের ভিতরে সাইটোপ্লাজমে থাকে। যেমন আমি তোমাদেরকে একটু বলতেছি, এটাকে একটা কোষ হিসেবে চিন্তা করো, এটাকে এভাবে একটা কোষ হিসেবে চিন্তা করো। যদি কোষ হিসেবে চিন্তা করো, তাহলে এই জায়গাগুলো কি বলতো? এই জায়গাগুলো কি বলতো? এই জায়গাগুলো কি বলতো? এই জায়গাগুলো হচ্ছে সাইটোপ্লাজম। এই জায়গাগুলো হচ্ছে কি বলো ভাইয়া? এই জায়গাগুলো হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এটা পুরাটাকে তুমি একটা কোষ হিসেবে চিন্তা করো, তাহলে এই সাইটোপ্লাজমের দিকে আছে বিধায় এটাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ। আর খেয়াল করবা ভিতরের দিকেও একটা স্পেস আছে, এই যে ভিতরের দিকে স্পেস। এই ভিতরের দিকে যে স্পেসটা দেখতে পাচ্ছ অন্তস্থ পর্দার ভিতরের দিকে, এটাকে তাহলে অন্তঃপ্রকোষ্ঠ বলবো। তাহলে এই স্পেসটার নাম কি? এই স্পেসটার নাম হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। তো আশা করি মোটামুটি বহিঃপ্রকোষ্ঠ মানে বুঝতে পারছো, অন্তঃপ্রকোষ্ঠ মানে বুঝতে পারছো। একটু দেখো, তাহলে আশা করি প্রকোষ্ঠ আর অন্তঃপ্রকোষ্ঠ মানে তোমরা বুঝতে পারছো মোটামুটি। অন্তঃপ্রকোষ্ঠ মানে ভিতরের দিকের স্পেস, আর বহিঃপ্রকোষ্ঠ হচ্ছে বাইরের দিকের স্পেস। মনে রাখবা এটা হচ্ছে সাইটোপ্লাজম। এই যে এই এরিয়া পুরাটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভিতরেই থাকে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, ফাইন। আচ্ছা, এখন অন্তঃপ্রকোষ্ঠের ভিতরে তরল পদার্থ থাকে। এই যে অন্তঃপ্রকোষ্ঠ, এই অন্তঃপ্রকোষ্ঠের ভিতরে এভাবে কি থাকে?
তরল পদার্থ থাকে, এভাবে এরকম তরল পদার্থ থাকে। তো তোমরা জানো যে বায়োলজিতে কোনো কিছুর ভিতরে এরকম তরল পদার্থ থাকলে এটাকে আমরা একটা নাম দেই। এটার নাম কি? এগুলো আমি আবার মুছে দিব। ভিতরে যে তরল পদার্থ আছে এটাকে আমরা একটা নাম দেই। নামটা কি? ম্যাট্রিক্স। নামটা কি? তোমরা জানো যে এই ম্যাট্রিক্স শব্দটা তোমরা বায়োলজিতে বেশি শুনবা। কোনো কিছুর অর্গানেলের ভিতরে বা কোনো কিছুর ভিতরে তরল পদার্থ, অর্ধতরল পদার্থ থাকলে সেটাকে আমরা নাম দেই ম্যাট্রিক্স। তাহলে এই অন্তঃপ্রকোষ্ঠের ভিতরেরটাকে ম্যাট্রিক্স বলবা। এটা ম্যাট্রিক্স না, এখানে ম্যাট্রিক্স দিবা না ভুলেও, মানে এই বহিঃপ্রকোষ্ঠে দিবা না, অন্তঃপ্রকোষ্ঠের ভিতরে কি থাকবে? ম্যাট্রিক্স থাকবে। তো আশা করি এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারতেছো, আশা করি বুঝতে পারতেছো। ওকে ফাইন। এখন তোমাদেরকে আমি একটা কথা বলি, মাইটোকন্ড্রিয়াটাকে আমরা কি হিসেবে চিনি? তোমাদেরকে যদি আমি বলি এই যে মাইটোকন্ড্রিয়াটাকে আমরা কি হিসেবে চিনি? সবাই বলবা ভাই মাইটোকন্ড্রিয়াটাকে আমরা পাওয়ার হাউস অফ সেল নামে চিনি। কি নামে? মাইটোকন্ড্রিয়াকে আমরা কি নামে চিনি? পাওয়ার হাউস অফ সেল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। আমি এগুলো সব মুছে দিচ্ছি, এগুলো তো তোমরা বুঝে ফেলছো এগুলো কি অন্তস্থ পর্দা। পাওয়ার হাউস অফ সেল নামে চিনি। ভাইয়া পাওয়ার হাউস অফ সেল নামে কেন বলা হয়? কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া পাওয়ার তৈরি করে। হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার মানে বাংলায় যদি বলি ভাইয়া, পাওয়ার মানে হচ্ছে বাংলায় কি? শক্তি। তার মানে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর। কেন? মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে। কিভাবে তৈরি করে সেটা আমরা দেখব। আবার বায়োলজির ভাষায় শক্তির একটা মিনিং আছে। বায়োলজির ভাষায় শক্তি বলতে আমরা বুঝি এটিপিকে। মনে রাখবা, তুমি যদি শক্তি পেতে চাও বা শক্তি খরচ করতে চাও তাহলে তোমার মাস্ট এটিপি লাগবে। এটিপি ছাড়া কিছু হবে না। ধরো তোমার দেহের কোনো একটা জায়গায় শক্তি দরকার, তাহলে যাইতে হবে কাকে? এই এটিপিকে। এটিপি ছাড়া, আমি বারবার বলতেছি, এটিপি ছাড়া কাউকে তুমি শক্তি হিসেবে ইউজ করতে পারবে না। দেখো অনেকে বলবা যে ভাইয়া এনএডিএস, ভাইয়া এনএডিএসও তো NADH2 আছে, ভাইয়া FADH2 আছে। এগুলাকে আমরা শক্তি, এগুলাকে আমরা সরাসরি ইউজ করতে পারবো না শক্তির জন্য না। রিমেম্বার, তুমি শুধুমাত্র এটিপিকে ইউজ করতে পারবা শক্তি হিসেবে। এগুলাকে তুমি শক্তি হিসেবে ইউজ করতে সরাসরি পারবা না। হ্যাঁ, তখন পারবা যদি এগুলা এটিপিতে কনভার্ট হয়। তার মানে NADH2 FADH2 এগুলো যদি এটিপিতে কনভার্ট হয় তাহলে তুমি পারবা। বাট আদারওয়াইজ এটিপি ছাড়া NADH2 FADH2 থেকে তুমি সরাসরি শক্তি পাবে না। তাহলে তোমার বডির যে জায়গায় শক্তি দরকার সে জায়গায় অবশ্যই এটিপি পৌঁছাইতে হবে। এটিপি থেকেই তুমি শক্তি পাবে। তাই বায়োলজিতে শক্তি বলতে আমরা এটিপিকে বলি। তো কেন এটাকে পাওয়ার হাউস অফ সেল বলে? কারণ অ্যাকচুয়ালি এই যে এটিপিটা তৈরি হয়, এই যে এটিপি তৈরির কথা ভাইয়া বলতেছি, এই এটিপি তৈরি করবেটাকে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতেই মূলত এটিপি তৈরি হয়। এটিপি তৈরি হওয়ার জন্য বেশিরভাগ এটিপি তৈরি হয় মাইটোকন্ড্রিয়াতে। তাই মাইটোকন্ড্রিয়া হলে পাওয়ার হাউস অফ সেল। কীভাবে তৈরি হয় সেটা তো আমরা জানি না, সেটা আমি বলবো। তাহলে এখন দেখো, এটিপি যদি তৈরি হতে হয়, তোমরা জানো এটিপি তৈরির একটা প্রক্রিয়া আছে, যেটাকে আমি তোমাদেরকে একটু মনে করে দিই। আমি এতটুকু একটু মুছে দিই, আমি এই জিনিসটা একটু মুছে দিই। এটিপি তৈরির একটা প্রক্রিয়া আছে, আমি যদি তোমাদেরকে একটু মনে করাই দিই, সেটাকে বলা হয় কোষীয় শ্বসন। এটিপি তৈরির প্রক্রিয়াকে যে প্রসেসের মাধ্যমে হয় এটাকে বলা হয় শ্বসন বিক্রিয়া বা কোষীয় শ্বসন। মানে কোষের ভিতরে হয় বিধায় এটাকে কোষীয় শ্বসন বলে। তোমরা জানো এই শ্বসন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়। তো শ্বসন প্রক্রিয়ার 3টা ধাপ তোমরা সবাই জানো। শ্বসন প্রক্রিয়ার কয়টা ধাপ? 3টা ধাপ। একটা ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা ধাপ হচ্ছে ক্রেবস চক্র, আরেকটা ধাপ হচ্ছে ইটিসি। ইটিসি মানে কি ভাইয়া? ইটিসি মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। 3টা ধাপ। কয়টা? গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইটিসি। দেখো গ্লাইকোলাইসিস কি এটা তোমরা যদি জানতে চাও, গত ক্লাসে আমি বলছিলাম লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা। তার মানে গ্লাইকোলাইসিস মানে হচ্ছে কি ফেলা? গ্লুকোজ ভেঙে ফেলা, গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া। তোমরা জানো আমরা খুব সহজে একটা বিক্রিয়া ইউজ করি, শ্বসন বিক্রিয়া, যেটা হচ্ছে C6H12O6। এই যে গ্লুকোজটা এসে অক্সিজেন দ্বারা জারিত হয়ে
কার্বন ডাইঅক্সাইড, পানি এবং কয়টা এটিপি তৈরি করে? 38টা এটিপি তৈরি করে। এই যে তুমি গ্লুকোজ থেকে এটিপি তৈরি করতেছ, এটাই তো শ্বসন। তার মানে এই গ্লুকোজটাকে ভাঙার প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। মজার ব্যাপার কি জানো? এই গ্লাইকোলাইসিস হচ্ছে একমাত্র ধাপ যে ধাপটা মাইটোকন্ড্রিয়াতে হয় না। এগুলো এমসিকিউতে আসে। এই গ্লাইকোলাইসিসটা হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে না। কোথায় তাহলে? মাইটোকন্ড্রিয়াতে না হলে কোথায় হবে? আছে কি? সাইটোপ্লাজম। এই যে সাইটোপ্লাজমের কথা একটু আগে বলছিলাম, এই মাইটোকন্ড্রিয়াটা তো আছে, মাইটোকন্ড্রিয়াটা তো আছে সাইটোপ্লাজমে। তাহলে এই জিনিসটা হয় কোথায়? এগুলো কিন্তু এমসিকিউতে আসে সাইটোপ্লাজমে। তাহলে ভাইয়া যদি এটা সাইটোপ্লাজমে হয় তাহলে মাইটোকন্ড্রিয়ার অবদান কোথায়? আমরা তো মাইটোকন্ড্রিয়াকে বলতেছি পাওয়ার হাউস অফ সেল, তার মানে শক্তি তৈরি করবে এ। তাহলে ভাই গ্লাইকোলাইসিস তো মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে না। গ্লাইকোলাইসিস তো ছোট একটা ধাপ, এখানে তেমন বেশি শক্তি তৈরি হয় না। মেইন শক্তি তৈরি হয় ক্রেবস চক্র আর ইটিসিতে। তো এই ক্রেবস চক্র আর ইটিসি হয় মাইটোকন্ড্রিয়াতে। তাহলে খেয়াল করবা, মাইটোকন্ড্রিয়াতে হয় ক্রেবস চক্র এবং ইটিসি। তো মেইনলি শক্তি আসে মূলত এই দুইটা থেকে, এখান থেকেও শক্তি আসে তবে খুবই কম। এই ক্রেবস চক্র এবং ইটিসি থেকে বেশি বেশি এটিপি তৈরি হয়। শুধু এটিপি না, এটিপির পাশাপাশি আমি একটু আগে দেখালাম NADH2, FADH2 এগুলোও তৈরি হয়। NADH2, FADH2 তৈরি হয় ক্রেবস চক্র আর ইটিসিতে, সেগুলো এটিপিতে কনভার্ট হয়। তাহলে মোট কথা এখানে বেশি শক্তি তৈরি হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি কোষের শক্তি ঘর। তাহলে খেয়াল করবা, গ্লাইকোলাইসিস কিন্তু কখনো মাইটোকন্ড্রিয়াতে হবে না, এটা হবে সাইটোপ্লাজমে। ক্রেবস চক্র আর ইটিসি হবে মাইটোকন্ড্রিয়াতে। আশা করি তোমরা এই জিনিসটা ধরতে পারছো। তাহলে চলো আমরা দেখাই কিভাবে ক্রেবস চক্র এবং ইটিসিতে মানে ক্রেবস চক্র আর ইটিসি মাইটোকন্ড্রিয়াতে ঘটে এবং এখান থেকে শক্তি তৈরি হয়। এই জিনিসটা আসো আমরা তোমাদেরকে একটু দেখাই। আমি আবার এখানে পিকচারটা একটু আঁকি। ওকে, তো আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি, এগুলো তো তোমাদেরকে বলে দিছি। এই জিনিসগুলো আমি মুছে দিচ্ছি। এই জিনিসগুলো তো একটু আগেই তোমাদেরকে ইন্ডিকেট করে দিছি, তাই না? তো তোমরা মোটামুটি বুঝতে পারতেছো কোনটা কি অংশ। কোনটা কি অংশ আমি এগুলো মুছে দিচ্ছি। বহিঃপ্রকোষ্ঠ কোনটা, অন্তঃপ্রকোষ্ঠ, এগুলো তো বুঝতে পারতেছো। এগুলো আমি এখন জাস্ট মুখে মুখে বলবো। এগুলো আমি মুছে দিচ্ছি। এখন জাস্ট আমরা এই পাওয়ার হাউস অফ সেল বা এটিপি কীভাবে তৈরি হয় এইসব কাহিনীগুলো আমরা এখন বলার চেষ্টা করব। এগুলো আমি মুছে দিচ্ছি। একটু দেখো, একটু মনোযোগ দাও, খুবই মজার এবং খুবই বেসিক এবং লজিক্যাল ধারণা পাবা বই পড়ার সময়। ওকে, প্রথমে দেখো, শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু শক্তি তৈরি হয়। এখন শক্তি তো মাইটোকন্ড্রিয়াতে তৈরি হবে, কিন্তু শ্বসনের একটা ধাপ হয় সাইটোপ্লাজমে। যেমন এটা হচ্ছে কি সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া। তো সাইটোপ্লাজমে কি হয়? গ্লুকোজ ভাঙে। সাইটোপ্লাজমে কি হয়? গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিসে কি ভাঙে? গ্লুকোজ ভেঙে কি হয়? গ্লুকোজ ভেঙে তোমার একটা পদার্থ তৈরি হয়। আমি দেখাচ্ছি, এই যে আমি এখানে দেখাচ্ছি, এই সাইক্লোলাইসিসে গ্লাইকোলাইসিস হয় যেখানে গ্লুকোজ ভাঙে একটা পদার্থ হয়। পদার্থটার নাম হচ্ছে পাইরুবিক অ্যাসিড, বা এটাকে অনেকে পাইরুবেট বলে। একটু খেয়াল করবা, সাইটোপ্লাজমে হয়, নট মাইটোকন্ড্রিয়া। দেখো এটা সাইটোপ্লাজম পুরাটা। তো এই সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয়, শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ, মানে গ্লুকোজ ভেঙে কি হয়? একটা অ্যাসিড তৈরি হয় যেটার নাম হচ্ছে পাইরুবিক অ্যাসিড। শুধু অ্যাসিড তৈরি হয় না, এখানে আরও দুইটা জিনিস তৈরি হয়, প্লাস এটিপি তৈরি হয়। তোমরা জানো যে আমি একটু আগেই বলছি যে শ্বসন প্রক্রিয়া মানে এটিপি তৈরি। তাহলে এটিপি তৈরি হয়, আর আমরা এটিপিটাই মূলত ইউজ করতে পারি, অন্য কিছু না। শক্তি হিসেবে আমরা শুধুমাত্র এটিপি ইউজ করতে পারবো, অন্য কিছু না। এখন শুধু এটিপি না, এটিপির পাশাপাশি আরেকটা তৈরি হয় যেটাকে আমরা বলি NADH2। মনে রাখবা, এটাকে আমরা ইউজ করতে পারবো না শক্তি হিসেবে। আমরা সবসময় শক্তি হিসেবে এটিপিকে ইউজ করতে পারবো, এটাকে আমরা কখনো শক্তি হিসেবে ইউজ করতে পারবো না। তুমি দেখবা এটিপি একমাত্র শক্তি দিতে পারবে। তাহলে ভাই এই জিনিসগুলো যাবে কই? এই যে NADH2 তৈরি হবে, এই যে FADH2 তৈরি হবে, এই জিনিসগুলো ভাই যাবেটা কই? এই জিনিসগুলা আমরা তখন ইউজ করতে পারবো যদি আমি এই জিনিসগুলোকে এটিপিতে কনভার্ট করতে পারি। তোমরা জানো, এরকম তোমরা পড়ছো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে NADH2 বলো, FADH2 বলো, এগুলো কিন্তু এটিপিতে কনভার্ট হয়। তোমরা জানো না?
FADH2 এবং NADH2 এগুলো কিন্তু ATP-তে কনভার্ট হয় কোথায় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় ঘটে? এই মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তা আপাতত এগুলোকে আমি ইউজ করতে পারবো না, তো এগুলোকে আমাকে ATP-তে কনভার্ট করতে হবে। কিভাবে করব সেটা আমরা দেখব। তাহলে এই সাইটোপ্লাজমে যে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো এবং ATP তৈরি হলো, এই ATP আমাদের আলোচ্য বিষয় না, কারণ ATP আমরা শক্তি হিসেবে ইউজ করব। তাহলে আমাদের আছে দুইটা জিনিস, একটি হচ্ছে পাইরুভেট আর একটা হচ্ছে NADH2। এখন এই দুইটা জিনিসকে নেক্সট ধাপ করার জন্য মাইটোকন্ড্রিয়ার ভিতরে যেতে হবে। তাহলে দেখো গ্লুকোজ ভেঙে পাইরুভিক হলো এবং NADH2 হলো, এই দুইটা জিনিসকে এটা কি বলতো মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণ। এই বাইরের আবরণ বের করে দেখো, প্রথমে দেখো এই দুইটা জিনিস আমি এখানে লিখতেছি, এই যে NADH2 এদিকে লিখতেছি, এখানে দেখো NADH2 লিখতেছি। এই দুইটা জিনিসকে এই যে অন্তস্থ মেমব্রেন, এই যে বহিঃপর্দাটা ভেদ করে প্রথমে কোথায় আসবে? এই দুইটা জিনিস কোথায় আসলো? দেখো বহিঃপ্রকোষ্ঠে আসলো। এটা কি? বহিঃপ্রকোষ্ঠ। এবার এটা কি বলতো? এটা হচ্ছে অন্তস্থ মেমব্রেন বা অন্তস্থ পর্দা। এবার এটা বের করতে হবে, কারণ এখানে কিন্তু মেইন ঘটনা ঘটে এটার ভিতরে মেইন ঘটনা ঘটে। তাহলে দেখো এখন এই দুইটা কোনটা? একটা হচ্ছে পাইরুভেট আর একটা হচ্ছে NADH2, এই দোনোটা এবার এই ভিতরে মেমব্রেন বেদ করবে। এটা এই লাল কালার জিনিসটা বেদ করে ভিতরে ঢুকে যাবে, ম্যাট্রিক্সের ভিতরে ঢুকে যাবে। এই জিনিসটাকে একটু আগে ম্যাট্রিক্স বললাম না, এই ম্যাট্রিক্সে ঢুকে যাবে। তাহলে খেয়াল করলা পাইরুভেট এবং NADH2 এই প্রথম মাইটোকন্ড্রিয়াতে ঢুকলো। এখন সব মাইটোকন্ড্রিয়ার খেলা। যখন পাইরুভেট আর NADH2 মাইটোকন্ড্রিয়াতে ঢুকলো, তোমরা জানো এই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে একটা সাইকেল ঘটে। আমি সাইকেলটা এখানে দেখাচ্ছি। এই সাইকেলটার নাম তোমরা সবাই জানো, এই সাইকেলটার নাম হচ্ছে ক্রেবস চক্র। সেটা কিন্তু কোথায় ঘটে এটারও একটা ধারণা পাইছো? ম্যাট্রিক্সে ঘটে। ক্রেবস চক্র কোথায় ঘটে? ম্যাট্রিক্সে, মানে অন্তস্থ পর্দার ভিতরে, এখানে না, ভিতরে এই ম্যাট্রিক্সে ঘটে ক্রেবস চক্র। তাহলে এই পাইরুভেট NADH2 কোথায় যাবে? এই ক্রেবস চক্রে যাবে। ক্রেবস চক্রে গিয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে এবং অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস চক্র হবে। এবং তোমরা জানো ক্রেবস চক্রে শক্তি তৈরি হয়। এই যে ক্রেবস চক্রে কী কী তৈরি হবে? শক্তি সবাই জানো, বলো কী কী তৈরি হবে ক্রেবস চক্রে? বলো, এখানে আমি ক্রেবস চক্র লিখতেছি। ক্রেবস চক্রে কী কী তৈরি হবে বলো? এই ক্রেবস চক্র যখন হবে 3 ধরনের শক্তি তৈরি হবে। কি কি তৈরি হবে? একটি হচ্ছে NADH2 তৈরি হবে, একটি হচ্ছে FADH2 তৈরি হবে, একটি হচ্ছে ATP তৈরি হবে। এরকম 3 ধরনের শক্তি তৈরি হবে আমাদের ক্রেবস চক্রতে। কোথায়? এটা মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে ঘটতেছে। এটা ম্যাট্রিক্সে কিন্তু ক্রেবস চক্রটা ঘটতেছে এবং ক্রেবস চক্রে 3 ধরনের শক্তি তৈরি হবে, NADH2, FADH2, ATP। তোমাদেরকে আমি একটু আগেই বলছি ATPটাকে আমরা শক্তি হিসেবে ইউজ করতে পারবো। তাই এখান থেকে ATPটাকে আমি কাউন্ট করলাম না, মানে ATPটাকে আমি শক্তি হিসেবে ইউজ করতে পারবো। কিন্তু ভাইয়া এই দুইটা জিনিসকে তো আমি শক্তি হিসেবে কাউন্ট করতে পারবো না, কারণ আমি বারবার বলছি তুমি এগুলোকে শক্তি হিসেবে ইউজ করতে পারবে না। তুমি শুধুমাত্র ATPকেই কী করতে পারবে? শক্তি হিসেবে ইউজ করতে পারবে। তুমি শুধুমাত্র কাকেই শক্তি হিসেবে ইউজ করতে পারবে? ATPকে। তো ভাই এই দুইটা কী হবে তাহলে? ভাই এই দুইটা কী হবে? এগুলো তো ATP না, তাহলে এগুলোকে কী করতে হবে? ATPতে কনভার্ট করতে হবে। তুমি যদি এই জিনিসগুলোকে ATPতে কনভার্ট করতে পারো তখনই তুমি এগুলাকে ইউজ করতে পারবে, আদারওয়াইজ ইউজ করতে পারবা না। ATP ছাড়া নো শক্তি। তাহলে এই দুইটা জিনিস কি ওয়াস্ট না? এই দুইটাকে তুমি ATPতে কনভার্ট করো। এখন এই দুইটাকে ATPতে আমি কেমনে কনভার্ট করবো ভাইয়া? এই জন্যই মাইটোকন্ড্রিয়াতে আছে একটা সিস্টেম, সেটাই হচ্ছে ETC। মাইটোকন্ড্রিয়াতে আছে এই জন্যই একটা সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ETC মানে কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই চেইন দিয়ে তুমি কি করতে পারবা? দেখবো আমরা কিভাবে করবা। এই চেইন দিয়ে আমরা NADH2 বলো FADH2 গুলোকে ATPতে কনভার্ট করতে পারবো, ফলে তুমি এনার্জি পাবা। তাহলে দেখো ব্যাপারটা দেখো, সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিসের মাধ্যমে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড NADH2 হইলো, ATPও তৈরি হবে, তবে ATP তো আমরা শক্তি হিসেবে ইউজ করব। এখন পাইরুভেট NADH2 এই বহিস্থ পর্দা ভেদ করে বহিঃপ্রকোষ্ঠে আসবে, তারপর অন্তস্থ পর্দা ভেদ করে ম্যাট্রিক্সে আসবে, আর ম্যাট্রিক্সে ঘটে ক্রেবস চক্র।
ক্রেবস চক্রে ঘটে এই ক্রেবস চক্রে অ্যাটিপি তৈরি হয়, এফএডিএস2 এনএডিএস2 তৈরি হয়। অ্যাটিপিটাকে তো আমরা শক্তি হিসেবে ইউজ করতে পারবো, বাট এই দুইটাকে শক্তি হিসেবে ইউজ করতে পারবো না। তার মানে এই দুইটাকে কি করতে হবে, এটিপিতে কনভার্ট হতে হবে। আর এই দুইটাকে এটিপিতে কনভার্ট করার জন্য মাইটোকন্ড্রিয়াতে একটা কি আছে, সিস্টেম করে দিছে সৃষ্টিকর্তা। এই সিস্টেমটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সো আশা করি বুঝতে পারতেছ কাহিনীটা কি। সব কিন্তু মোটামুটি সব ঘটনা কিন্তু মাইটোকন্ড্রিয়াতেই ঘটতেছে, শুধুমাত্র সাইটোপ্লাজমে একটা ঘটনাই ঘটছে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসটাই ঘটছে। শুধুমাত্র সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিসটাই ঘটছে, এখানে আসলে তেমন কিছু তৈরি হয় না, তুমি নিজেই দেখতে পাচ্ছ। তেমন শক্তিও তৈরি হয় নাই, তেমন দেখতেই পাচ্ছ। ক্রেবস চক্রতেই সব ঘটনা ঘটবে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। আরেকটা হচ্ছে ইটিসিতে, ইটিসি এগুলোকে অ্যাটিপিতে কনভার্ট করবে। চলো আমরা দেখি কিভাবে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিভাবে সিস্টেম আছে যেটা এই দুইটাকে এটিপি করতে পারে। চলো দেখি। এই মাইটোকন্ড্রিয়ার যে ভিতরে মেমব্রেন দেখতে পাচ্ছ, এই যে মেমব্রেন, এই যে মেমব্রেনটা দেখতে পাচ্ছ, এই মেমব্রেনটা নিয়ে আমি স্টাডি করব। এই মেমব্রেনটাতে এরকম কিছু প্রোটিন আছে, চেইন আছে, চেইন বললাম না, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। দেখো এখানে এভাবে চেইন সিস্টেম কিছু আছে, এরকম চেইন সিস্টেম কিছু আছে। আরেকটা এভাবে একটা বড় থেকে আছে, অনেকটা গিটারের মতো দিবা, এটাকে গিটার সিস্টেম দিতে পারো এভাবে। এটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আমি এটাকে একটু বড় করি। এই খেয়াল করবা, এটা হচ্ছে ম্যাট্রিক্স আর এটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। এটাকে আমি কি বললাম, বারবার বললাম না, বহিঃপ্রকোষ্ঠ, আর এটা হচ্ছে ম্যাট্রিক্স। এই যে ইনার মেমব্রেন আছে, ইনার মেমব্রেনেই কিন্তু এই কিছু এই চেইনটা থাকে, এটাকে বলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। খেয়াল করবা আমাদের ক্রেবস চক্র থেকে কি কি তৈরি হলো, NADH2, আমি এখানে লিখতেছি, একটু মনোযোগ দাও। কি কি তৈরি হলো, NADH2, আর এদিকে আমি একটা লিখি, জাস্ট এভাবে লিখে রাখি FADH2। এটা কিন্তু এগুলো কোথায় আছে এখন বলো তো, ম্যাট্রিক্সেই আছে, কারণ ক্রেবস চক্র কোথায় ঘটে, ম্যাট্রিক্সে ঘটে। তাহলে এই জিনিসগুলো কোথায় আছে, ম্যাট্রিক্সে আছে। এখন এই জিনিসগুলোকে কিসে কনভার্ট হতে হবে, ইটিসির মাধ্যমে এটিপিতে কনভার্ট হতে হবে। এখন দেখো NADH2 মানে কি, এখানে কিন্তু H আছে, FADH2 মানে কি H আছে। আমি দেখাই এগুলো কিভাবে থাকে, NADH2 FADH2 কিভাবে থাকে আমি দেখাই। এই যে NADH এর সাথে এভাবে একটা H+ যুক্ত থাকে, তাহলে দেখো একটা H থাকে। FADH এর সাথে এভাবে একটা H+ যুক্ত থাকে, H+, তাহলে দেখো এই যে এভাবে যুক্ত থাকে। তো এই জন্য NADH2 একসাথে লিখলে NADH2, একসাথে লিখলে FADH2, এই দেখো H+ যুক্ত থাকে। ওকে ফাইন। তার মানে NADH2 তে কি থাকে, একটা H+ থাকে, FADH2 তেও কি থাকে, H+ থাকে। ওকে ওকে, ভালো কথা। তার মানে এই যে H+ গুলা দেখতে পাচ্ছ, এখানে H+ আছে, দেখাইলাম তো কিভাবে আছে, এখানেও H+ আছে। এই H+ গুলা কিন্তু এই চেইনের মাধ্যমে, এই দেখো এখানে চেইন দেখতেছো না, এই চেইনের মাধ্যমে এখান থেকে বাইরের দিকে চলে যাবে। এখানেও চেইন আছে, ধরে নাও এখানেও চেইন আছে, সব জায়গায় থাকবে এভাবে, সব জায়গায় চেইনগুলো থাকবে, শুধু এক জায়গায় দেখাইছি আমি শুধু এক জায়গায় দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এরকম সব জায়গায় এরকম চেইনগুলো থাকবে। তাহলে এখানের মধ্যে এখান থেকে কি চলে যায়, H+ গুলো এই চেইনের মাধ্যমে চলে যায়। তাহলে দেখো বাইরে H+ এ ভর্তি হয়ে যাবে। বাইরে বলতে কোথায়, এই বহিঃপ্রকোষ্ঠে। এই দেখো বহিঃপ্রকোষ্ঠে এরকম H+ এ ভর্তি হয়ে যাবে। তোমরা আমাকে একটু সময় দিবা, আমি কিন্তু সব বুঝাই দিব। সব প্রশ্ন আপাতত না করলেও চলবে। এ দেখো বাইরের দিকে H+ এ ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে বহিঃপ্রকোষ্ঠে H+ এ ভর্তি হয়ে যাচ্ছে কেন, কারণ এখান থেকে H+ গুলো এই চেইনের মাধ্যমে বাইরের দিকে পাম্প হয়ে যাচ্ছে। বাইরের দিকে H+ মানে প্রোটন আর কি, প্রোটনগুলো এই চেইনের মাধ্যমে পাম্প হয়ে যাচ্ছে। এখন আসো, তোমরা জানো যখন H+ গুলো বাইরের দিকে যাবে, বাইরের দিকে ঘনত্ব বেড়ে যাবে। H+ এর ঘনত্ব বেড়ে যাচ্ছে না এখানে যখন, তো ঘনত্বগুলো বেড়ে হয়ে গেলে সমস্যা, ঘনত্বগুলোকে আবার ব্যালেন্স করতে হবে। তার মানে এখানে যে H+ গুলো বাইর করে দিছো তুমি, এই H+ গুলো এবার ভিতরে ঢুকাইতে হবে, মানে আবার ম্যাট্রিক্সের ভিতরে ঢুকাইতে হবে, কারণ বাইর করে দিলে ঘরের সন্তানকে আবার ঘরে আনতে হবে। এগুলো ঘরের সন্তান ছিল, সেগুলোকে বাইর করে দিছো তুমি, অবাধ্য হয়েছে বিদায় বাইর করে দিছো। এখন তুমি এগুলোকে আবার ভিতরে ঢুকাবা, কারণ এখানে ঘনত্ব বেড়ে গেছে। এখন ভিতরে ঢুকানোর জন্য নিজে ওরা ঢুকতে পারবে না, একটা রাস্তা লাগবে। একটা রাস্তার সাহায্যে তারা ঢুকতে পারবে, কারণ তারা নিজে ঢুকতে পারে না। তো রাস্তাটা হচ্ছে এই গিটার সদৃশ যেটা দেখতেছো, এটার নাম আছে, এটা আমি নাম বলবো পরে, এখন না। এই গিটার সদৃশ যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রাস্তা। এই রাস্তার মধ্য দিয়েই কিন্তু এখান থেকে H+ আবার ব্যাক করবে,
আমি আমি অন্য কালার দিয়ে দেখাই। এই যে রাস্তার মধ্য দিয়ে এইচ প্লাসগুলো আবার এখানে ঢুকবে। কোথায় ঢুকবে? আবার ম্যাট্রিক্সে ঢুকবে। এটা আমি আর দেখাচ্ছি না, এই জিনিসটা রিপিট করার দরকার আছে। এই জিনিসটা যেটা, এই জিনিসটা একই কথা। সো এখানে এদিক দিয়ে আমি আর বলতেছি না। এই যে এইচ প্লাস এভাবে কি করছে, ব্যাক করছে, ঘরের সন্তান ঘরে চলে আসছে। তোমরা যে প্রশ্নগুলো করতেছো এগুলো তো আমি সব বলবো। তোমরা এখন ডিএনএ এর কথা বলতেছো, এগুলো তো ভাই আমি আসতেছি, আমাকে সময় দিতে হবে। আমি ডিএনএ এর কথাতেও আসবো। তোমরা এখন এই জন্য বসে এখন প্রশ্ন করিও না। তুমি যে প্রশ্ন এখন করতেছো সেগুলো প্রশ্ন আমি আস্তে আস্তে দিব, দিব। তোমাকে আর প্রশ্ন করতে হবে না। আর প্রশ্ন করলেও যখন আমি বলবো প্রশ্ন করে তখনই বলিও। এখন বললে শুধু আমরা দেখবে যে আনসার দিচ্ছি না, কারণ আমি একটা ধারাবাহিক ওয়েতে যাব। আমি শুরুতেই ডিএনএ নিয়ে যদি বলি হবে না, আমাকে একটা ধারাবাহিক সিস্টেমে যেতে হবে। তুমি আগে এগুলো বুঝো, এগুলো বুঝতে বুঝতেই কিন্তু তুমি দেখবা বইয়ের পড়াগুলো বুঝে গেছো, কারণ এই জিনিসগুলোই তোমাকে কনফিউজ করবে, আর কিছু না। দেখো এইচ প্লাস ভিতরে ঢুকছে, এইচ প্লাস কি করছে, ভিতরে ঢুকছে। এই এইচ প্লাস যখন ভিতরে ঢুকে একটা মজার কাহিনী ঘটে। এইচ প্লাস যখন ভিতরে ঢুকে একটা মজার কাহিনী ঘটে। আমি এগুলো একটু মুছে দিই, এগুলো তো তোমরা বুঝছো, এই জিনিসগুলো তো তোমরা বুঝছো। একটা মজার কাহিনী ঘটে। এই এইচ প্লাস যখন ভিতরে ঢুকে মজার কাহিনী ঘটে। আচ্ছা তাই হোক, এই এইচ প্লাস ভিতরে ঢুকে এটা একটা নাম আছে। এই নামটা আমি আগে তোমাকে বলে দিই, এই নামটা কি। এইচ প্লাস যখন এভাবে ভিতরে ঢুকে এটা একটা নাম আছে। এই প্রসেসটাকে বলা হয় অসমোসিস। একটু খেয়াল করবা, এই প্রসেসটাকে কি বলে? অসমোসিস। শুধু অসমোসিস না, এই প্রসেসটাকে বলা হয় কেমিওসমোসিস। এই যে এইচ প্লাস ভাবে ভিতরে ঢুকতেছে, এই প্রসেসটার একটা নাম আছে। এটা প্রসেসটার নাম হচ্ছে কেমিওসমোসিস। ভাই কেমিওসমোসিস কেন? অসমোসিস শব্দটার অর্থ হচ্ছে অভিস্রবণ। তোমরা জানো অভিস্রবণে কি হয়? এভাবে একটা ঝিল্লি থাকে, বাইরে এটা বাইরের ঝিল্লি, এটা বাইরের, এটা ভিতরের। তাহলে এটা হচ্ছে একটা ঝিল্লি। তোমরা জানো এই ঝিল্লির মধ্য দিয়ে অভিস্রবণে কি হয়? পানি বের হয় অথবা পানি ঢুকে, অথবা কি হয়? পানি ঢুকে, ঝিল্লির মধ্য দিয়ে ঢুকে। অসমোসিস সবসময় কি ঢুকে? অসমোসিসে পানি ঢুকে, পানি ঢুকে অথবা পানি বের হয়। যেটা উদ্ভিদ শারীরতত্ত্বে তোমরা পড়বা, অভিস্রবণে কি হয়? পানি ঢুকে বাইরের থেকে ভিতরে ঝিল্লির মধ্য দিয়ে, অথবা ভিতর থেকে বাইরে বের হয়, এরকম। পানি, অসমোসিস মানে পানি। কিন্তু এখানে তো আসলে পানি ঢুকে নাই, এখানে তো ভাই এইচ প্লাস ঢুকছে, বাইরে থেকে ভিতরে এইচ প্লাস ঢুকছে। প্রথমে বের হয়েছে তারপর ঢুকছে, তাহলে এখানে কিন্তু পানি ঢুকে নাই। সো পানি ঢুকলে শুধু অসমোসিস হইতো। যেহেতু শুধু পানি ঢুকে নাই, এইচ প্লাস বা আয়ন বা কেমিক্যাল ঢুকছে, কেমিক্যাল থেকে আসছে কেমি। তাই এই প্রসেসটার নাম হচ্ছে কেমিওসমোসিস। শুধু অসমোসিস বললে বুঝাই পানি ঢুকছে, কিন্তু এখানে তো ভাইয়া পানি ঢুকে নেই, এখানে ঢুকছে প্রোটন। প্রোটন মানে কি? কেমিক্যাল। কেমিক্যাল মানে কি? কেমি। তাই এই প্রসেসটার নাম হচ্ছে কেমিওসমোসিস। তোমরা হয়তো বইয়ে পাবা কিনা আমি জানি না, তবে যে হয়তো অনেক বইয়ে পাইতে পারো, কেমিওসমোসিস জিনিসটা পেতে পারো। তো দেখবা যে বলবে যে মাইটোকন্ড্রিয়াতে কেমিওসমোসিস ঘটে। মাইটোকন্ড্রিয়াতে কি ঘটে? কেমিওসমোসিস। তো আশা করি তোমাদেরকে কেমিওসমোসিস বুঝাইতে পারছি। অসমোসিস মানে হচ্ছে পানি যাওয়া, তো এখানে তো ভাই পানি যাচ্ছে না, এখানে কেমিক্যাল মানে এইচ প্লাস যাচ্ছে, তাই এটার নাম কেমিওসমোসিস। এখন দেখো, এই যখন কেমিওসমোসিসটা ঘটবে তখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেটা হচ্ছে, এটা তো তোমার পুরো কোষ, তাই না? এটা কোষের সাইটোপ্লাজম, এটা মাইটোকন্ড্রিয়া। ধরে না এটা কোষের একটা পদার্থ, এই পদার্থের একটা শক্তি দরকার। এর কি দরকার? এনার্জি দরকার। তুমি বলো ওর দরকার এনার্জি, তাহলে এনার্জি আমি কোত্থেকে দিব? এটিপি। তার মানে ওর কাছে কে যাবে বলো? ওর কাছে কে যাবে? এটিপি যাবে, কারণ আমি বারবার বলছি এটিপি একমাত্র তোমাকে এনার্জি দিতে পারবে। এখন এটিপি ভাই কীভাবে এনার্জি দেয় জানো? আজকে দেখাই। এই এটিপি ওকে কীভাবে এনার্জি দিবে? এটিপি এনার্জি দিবে ওকে এভাবে, এটিপিটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এডিপি হয়ে যাবে এবং একটা ফসফেট মুক্ত হয়ে যাবে। যে এই ফসফেটটা যেহেতু কার্বন নাই, তাই এটাকে বলা হয় ইনঅর্গানিক বা অজৈব ফসফেট। তোমরা জানো কার্বন না থাকলে এটাকে অজৈব বলে, তাই এটাকে বলা হয় ইনঅর্গানিক ফসফেট। তাহলে এটিপি যখন ভেঙে যাবে তখন এডিপি হয়ে যাবে এবং একটি ইনঅর্গানিক ফসফেট হয়ে যাবে। এই ঘটনা যখন ঘটবে তখন এখান থেকেই কি পাবা? শক্তি পাবা। তাহলে এই পদার্থটা কি পেয়ে গেল? শক্তি পেয়ে গেল। তাহলে শক্তি তুমি পাবা কখন? যদি তুমি এটিপিকে ভেঙে ফেলো। তার মানে মনে রাখবা, এই এটিপিটাকেই তুমি খরচ করতে পারবা।
মানে ভেঙে ফেলতে পারবা, ভেঙে তুমি শক্তি নিয়ে ফেলতে পারবা। কিন্তু কেউ যদি বলে তুমি এডিপিটাকে ইউজ করতে পারবে শক্তি হিসেবে, এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা। কারণ তুমি কাকে ইউজ করছো? এটিপিকে। কী হিসেবে? শক্তি হিসেবে। তুমি কি এডিপিকে ইউজ করছো? না। তার মানে এখান থেকে তুমি কোনো শক্তি পাবা না, তুমি সবসময় শক্তি পাবা এটিপি থেকে। কেমনে? এটিপি যখন ভেঙে যাবে তখনই এখান থেকে শক্তি পাবা। তাহলে এই এডিপিটা কিন্তু শক্তি দিতে পারবে না কাউকে। তাহলে ভাইয়া এডিপি যদি শক্তি দিতে না পারে তাহলে কি হবে? তাহলে কি হবে ভাইয়া? এ তো শক্তি দিতে পারবে না। তাহলে তাকে কি করতে হবে? শক্তি দেওয়ার জন্য দিতে যাতে পারে সেজন্য তাকে আবার এটিপিতে কনভার্ট হইতে হবে। মানে বুঝতে পারতেছ? এই এডিপিটা তো শক্তি হিসেবে তো তুমি এটাকে ইউজ করতে পারবে না, এখন শক্তি হিসেবে সবসময় এডিপিকে ইউজ করতে পারবে। এখন এই এডিপিটা যে এভাবে এখানে ঘুরে বেড়াচ্ছে, এই এডিপিটা তো শক্তি হিসেবে ইউজ হবে না। তাহলে তাকে কি হইতে হবে? এটিপিতে কনভার্ট হইতে হবে যাতে আবার শক্তি হিসেবে ইউজ করতে পারে। তাহলে এই এডিপিটা এবার কী করবে দেখো, সাইটোপ্লাজমে আছে এই এডিপিটা, আমি তীর চিহ্ন দেখাচ্ছি। এই এডিপিটা এভাবে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকবে। দেখো এডিপিটা আবার যাতে এটিপি হয়ে যায়, এই জন্য এডিপিটা যাতে আবার এটিপি হয়ে যায় এই জন্য মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকবে। ঢুকে দেখো ম্যাট্রিক্সে ঢুকতেছে, এই দেখো ম্যাট্রিক্সে ঢুকতেছে। ম্যাট্রিক্সে ঢুকে দেখো কার কাছে যাবে? এই যে যেখানে এইচ প্লাস মুক্ত হয়েছে, যেটার মধ্য দিয়ে এই যে এই জিনিসটার মধ্য দিয়ে এইচ প্লাস, গিটারের মতো যেটা, এটার মধ্য দিয়ে এইচ প্লাসটা মুক্ত হয়েছে না, এটার কাছে যাবে। এই দেখো এডিপি এটার কাছে যাবে। এটার কাছে গিয়ে দেখো কি হয়ে যাবে, দেখো এই যে গিটারটার কাছে যাবে, মানে যেটার ভিতর দিয়ে এইচ প্লাসটা ঢুকছে আর কি। যখনই এইচ প্লাসটা ঢুকবে তখন এখান থেকে এডিপি মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকবে। ঢুকে এই এডিপিটা এই গিটারের এখানে একটা ফসফেট আছে, একটা ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপিতে কনভার্ট হবে। তাহলে দেখো এই এডিপিটা তো তুমি ইউজ করতে পারবে না। তাহলে এই এডিপিটাকে ইউজ করতে যাতে তুমি পারো, তাই এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে ওই গিটারটার কাছে যাবে যেখান থেকে এইচ প্লাস ঢুকছে। এইচ প্লাস ঢুকছে আর এখানে একটা ফসফেট আছে, এই এডিপি এখান থেকে একটা ফসফেট নিয়ে এটিপিতে আবার কনভার্ট হবে। পরবর্তীতে এই এটিপিটা কী হয়ে যাবে? বাইর হয়ে আবার অন্য একটা পদার্থকে কি দিবে? শক্তি দিবে। দেখো এখানে একটা পদার্থ আছে না, এই পদার্থকে এটিপিটা বের হয়ে আবার শক্তি দিবে। বাট মাইটোকন্ড্রিয়া কি করতেছে? শক্তি তৈরি করতেছে। মাইটোকন্ড্রিয়া কি করতেছে? শক্তি তৈরি করতেছে। তুমি কি দেখতে পাইছো কিভাবে এটিপি তৈরি হয়েছে? আমি বারবার বলছিলাম মাইটোকন্ড্রিয়ার উদ্দেশ্য হচ্ছে এটিপি তৈরি করা। তুমি দেখো এখানে ছিল NADH2, ছিল FADH2। NADH2 ভিতরে ঢুকছে, ঢুকে এখান থেকে H+ বাইর করে দিছে। এই H+ যখন বাইর করে দিচ্ছে, সে আবার এই গিটারটার মধ্যে দিয়ে H+টা প্রবেশ করছে। H+ যখন গিটারের মধ্যে প্রবেশ করছে তখন এখান থেকে একটা এডিপি আসছে। এডিপি এসে ভিতরে ঢুকছে, ভিতরে দিকে গিটারটার কাছে গেছে। গিটারে একটা ফসফেট আছে, এই ফসফেটের সাথে যেহেতু এটিপি তৈরি হয়েছে, দেখো ছিল NADH2, তৈরি হয়েছে কি? এটিপি। এই জন্যই আমরা বলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কি করে। এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই যে এগুলো চেইন না, এই চেইনগুলোই তো করছে। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কি করছে? NADH2কে কি বানাই দিছে? এটিপি বানাইছে। তুমি দেখো তো একটু মনোযোগ দিয়ে, ঢুকছে কে? NADH2 ঢুকছে কিনা? NADH2। এই যে এখানে NADH2 ছিল না, ক্র্যাবস চক্রতে NADH2 ছিল না, ক্র্যাবস চক্রতে NADH2 FADH2 ছিল না, তো NADH2 এখানে ছিল। NADH2 এই চেইনের মাধ্যমে H+কে বাইর করে দিছে। এখন NADH2 কি আর NADH2 থাকবে না তো, সে NADH হয়ে যাবে, তাই না? এখন H+ আবার এই গিটারটার মধ্য দিয়ে প্রবেশ করছে। ফাইন। যখন H+টা গিটারটার মধ্য দিয়ে প্রবেশ করছে তখন এখান থেকে একটা এডিপি আসবে। একটা এডিপি এসে ভিতরে ঢুকবে, ভিতরে গিটারটার কাছে যাবে, এখান থেকে একটা ফসফেট নিয়ে এটিপি হয়ে যাবে। তার মানে ছিল NADH2, কাহিনী করার কারণে হয়ে গেছে এটিপি। তাহলে আমরা ঘুরে ফিরে বলতে পারি এই NADH2 FADH2 এভাবেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এটিপি তৈরি হয়। এই চেইনটা কি বলতো? এটা একটা চেইন না, এই চেইনটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ক্র্যাবস চক্র কোষের ভিতর, মাইটোকন্ড্রিয়ার ভিতরে এটিপি তৈরি করে। এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল, বিকজ তারা এটিপি তৈরি করে। তোমাদেরকে আমি বুঝাইতে পারছি এটিপি কিভাবে তৈরি করে? বুঝাইতে পারছি? তোমরা একটু কমেন্টে জানাও তোমাদেরকে আমি বুঝাইতে পারছি এটিপি কীভাবে তৈরি করে। তাড়াতাড়ি কমেন্টে জানাও তোমাদেরকে আমি বুঝাইতে পারছি এটিপি কীভাবে তৈরি করে। একটু তাড়াতাড়ি কমেন্টে জানাও তোমাদেরকে আমি বুঝাতে পারছি কীভাবে এটিপি তৈরি করে। তাড়াতাড়ি কমেন্টে জানাও। এটিপি কিভাবে তৈরি করে তোমাদেরকে কি বুঝাইতে পারছি?
ভাইরা একটু কমেন্টে জানাও এটিপি কিভাবে তৈরি করে, তোমাদেরকে বুঝাতে পারছি? এখন ভাইয়া গিটার গিটার করতেছেন, গিটারের নাম তো দিলেন না। গিটারের নাম দেওয়া, আসো এই গিটারটার নাম কি? আসো এই গিটারটার নাম কি? আসো খেয়াল করো এই গিটারটার কাজটা কি? এটিপি তৈরি করতেছে। তাহলে গিটারটার নাম দেখো, এই গিটারটার নাম দেখো, তৈরি করতেছে কি? এটিপি। এটিপি মানে এটিপি তৈরি করাকে ইংরেজিতে বলা হয় সিনথেসিস। তৈরি করাকে ইংরেজিতে বলা হয় সিনথেসিস। তাহলে গিটারটার কাজ কি? এটিপি তৈরি করা। যে এই গিটারটা কিন্তু গিটার না, এটা একটা প্রোটিন। প্রোটিন, তাহলে এটাকে বলা হয় এটিপি সিনথেসিস প্রোটিন। মনে একবার, প্রোটিন মানে কি? প্রোটিন মানে হচ্ছে এনজাইম। প্রোটিন মানে কি? প্রোটিন মানে হচ্ছে এনজাইম। তাহলে এটা একটা কি? এনজাইম। কি এনজাইম? এটিপি তৈরি করে এনজাইম। এখন দেখো এনজাইমের নামের শেষে কি থাকে? এনজাইমের নামের শেষে কি থাকে? এস। গ্লুকোজ, মল্টোজকে ভাঙে যে এনজাইম মল্টেস, সুক্রোজকে যে ভাঙে এনজাইম সুক্রেস, এইস। তাই এই এনজাইমের নাম কি হবে? দেখো এটিপি সিনথেসিস করে না, তাই এনজাইমের নাম হচ্ছে এটিপি সিনথেস। দেখো নামের শেষে কি আছে? এইস। তাহলে এখন বুঝতে পারছো গিটারের নামটা কি? এখন বুঝতে পারছো গিটারের নাম কি? অ্যাকচুয়ালি গিটারের নাম হচ্ছে এটিপি সিনথেস এনজাইম, যেটা কি তৈরি করে? এটিপি তৈরি করে। এখন বুঝতে পারছো গিটারটা কি আসলে? এখন বুঝতে পারছো গিটারটা কি? কমেন্টে জানাও। দেখো তোমাদেরকে আমি কিন্তু বুঝাই দিয়েছি কেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলে, কিভাবে মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করতে পারে। কারণ মাইটোকন্ড্রিয়াতে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, একটা হচ্ছে ক্রেবস চক্র, একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমেই কিন্তু মূলত মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। তোমাদের ক্লাসের ভিউ দেখলে মানে আমার মাথাটা ঠিক থাকে না। তোমরা 20 জন ক্লাস করো, 30 জন ক্লাস করো, এভাবে আসলে কেউ এভাবে আসলে সহজে কোথাও পড়াবে না। দেখবা এভাবে একটা স্লাইড রেডি করে দিবে, ফরাই ফরাই চলে যাবে, কিন্তু তোমাকে এখানে কিন্তু বিস্তারিত বলবে না। তুমি বই পড়ার সময় এই টপিকগুলা দেখবা। বইয়ে বলছে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস অফ বলে, বইয়ে ইটিসির কথা বলছে, বইয়ে ক্রেবস চক্রের কথা বলছে, বইয়ে অক্সিজমের কথা বলছে। আমরা অক্সিজম এখনো পড়াইনি, অক্সিজমের কথা বলছে। এই টপিকগুলো তুমি যখন পড়বা তুমি কিচ্ছু বুঝবা না। হ্যাঁ তুমি কি করবা? তুমি রিডিং পড়ে চলে যাবা, বাট তুমি তো ফিল করতে পারবে না। ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্সের মতো তো লজিক সহকারে ফিল করতে পারবে না ভাই। এখানে কিন্তু লজিক আছে, বেসিক আছে। তুমি এগুলো যদি পড়তে না পারো, তোমার কাছে এগুলো লাগবে বোরিং বিষয়। কেন? কারণ তুমি তো রিডিং পড়তেছো না বুঝে, না বুঝলে তো সেটা স্বাভাবিক, বোরিং লাগবে। তো সমস্যা হচ্ছে কি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম বায়োলজি পড়ে কিভাবে? রিডিং, বই এটা বলছে বলছে, বই 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 বলছে বলছে, কিন্তু ভাই বই এটা বলছে কেনটা তো চিন্তা করো ভাই। কেন বলছে এটা তো চিন্তা করো। সায়েন্স কেন পড়তেছো? সায়েন্স মানেই তো কেন। বায়োলজি তো সায়েন্স, এটা মানেও তো কেন। কেনটা তো ভাই চিন্তা করো। তুমি তুমি না পারলে কারোর থেকে তো বোঝার চেষ্টা করো। আমি তো বলে দিচ্ছি কেন, তা আমার থেকে জানার চেষ্টা করো। এটাই হচ্ছে সমস্যা। এই জন্যই তোমাদের কাছে লাগে বায়োলজি এরকম বকচকর একটা সাবজেক্ট, বুঝার কি আছে, রিডিং বাংলা বই রিডিং করে যাও। এই জন্যই তোমার পরীক্ষার হলে মনে থাকে না, এই জন্যই তুমি কি করতে পারো না, বুঝতে পারো না। তার একজনকে পড়াবে কি? তুমি না বুঝলে আরেকজনকে পড়াবে কি? এটাই হচ্ছে প্রশ্ন। যাই হোক, তোমাদেরকে এগুলা বলে লাভ নেই। এখন যাই হোক, যেটা বলতেছি সেটা কি, এখন বইয়ে দেখবা এই সাইটোপ্লাজম, সরি এই ম্যাট্রিক্সের ভিতরে দেখবা এরকম বৃত্তাকার ডিএনএ আছে। একটু মনোযোগ দিবা, এগুলা বইয়ে তেমন বলা নাই, এবং এখানে কিন্তু তুমি
কনফিউজ হবা, আমি আমি বলতেছি। বৃত্তাকার ডিএনএ আছে দেখবা এই ম্যাট্রিক্সের ভিতরেই। আবার ম্যাট্রিক্সের ভিতরে এরকম কি আছে দেখবা, মুক্তার মালার মতো রাইবোজোম আছে দেখবা। তাহলে এটা হচ্ছে কি ম্যাট্রিক্সের ভিতরে বৃত্তাকার ডিএনএ। আর এখানে কি থাকে আবার ম্যাট্রিক্সের ভিতরে রাইবোজোম থাকে, এবং রাইবোজোমটা কিন্তু আদি কোষের রাইবোজোমের মতো, মানে 70S, প্রকৃত কোষের রাইবোজোম না। কারণ মাইটোকন্ড্রিয়া জিনিসটা কিন্তু আদি কোষেই প্রথম ছিল, আদি কোষে ছিল বিদায় এখনো আদি কোষের রাইবোজোমটা নিয়ে সে চলতেছে, আর আদি কোষের বৃত্তাকার ডিএনএটা নিয়েই চলতেছে। একটা জিনিস খেয়াল করবা, খুব মজার, এর আগে আমরা যে বৃত্তাকার ডিএনএটা আছে, এই বৃত্তাকার ডিএনএ থাকলে কি হয় জানো? বৃত্তাকার ডিএনএ থাকলে তোমরা জানো এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়। তোমরা জানো ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটে। চিন্তা করো, মাইটোকন্ড্রিয়া কিন্তু নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে। নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে, কারণ মাইটোকন্ড্রিয়ার আছে নিজস্ব বৃত্তাকার ডিএনএ। যার নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে সে নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে একটা কোষে তুমি অনেকগুলো মাইটোকন্ড্রিয়া দেখতে পাবা। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো, ভাই এতগুলো মাইটোকন্ড্রিয়া কেন দরকার? কেন দরকার ভাই? তোমার তো অনেক শক্তি দরকার, তোমার তো অনেক শক্তি দরকার। অনেক শক্তি দরকার হলে কি লাগবে? অনেক মাইটোকন্ড্রিয়া লাগবে। এখন অনেক মাইটোকন্ড্রিয়া থাকতে হলে ডিএনএ লাগবে। ডিএনএ না থাকলে নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারবা না। এই জন্য মাইটোকন্ড্রিয়ার ডিএনএ থাকাটা জরুরি। ঠিক সেমভাবে ক্লোরোপ্লাস্টেরও ডিএনএ থাকা জরুরি, কারণ ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষণ হয়, খাবার অনেক তৈরি করতে হবে, তাই অনেক ক্লোরোপ্লাস্ট লাগবে। তাই অনেক ক্লোরোপ্লাস্ট থাকবে কখন? যখন ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ থাকবে, এভাবে রেপ্লিকেশন করে সংখ্যা বৃদ্ধি করতে পারবে। এই জন্য দেখবা যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি কেন? যকৃৎ কোষে বেশি কেন? এটার আনসার আমি দিয়ে দিচ্ছি। যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়া বেশি কেন? কারণ যকৃৎ কোষ হচ্ছে এমন একটা কোষ যেটা প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়া করে। তোমরা জানো যকৃৎ কোষকে বলা হয় জৈব রসায়নাগার, মানে এখানে প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়া হয়। প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়ার জন্য লাগবে অনেক পরিমাণ শক্তি, অনেক পরিমাণ শক্তির জন্য লাগবে অনেক পরিমাণ মাইটোকন্ড্রিয়া। আবার দেখবা অ্যামিবাতেও যকৃৎ কোষ, অ্যামিবাতে আরও বেশি থাকে। অ্যামিবাতে কি থাকে? আরও বেশি থাকে। প্রশ্ন করবে কেন? তোমরা জানো অ্যামিবা মাত্র একটা ছোট একটা কোষ। তোমরা জানো অ্যামিবা হচ্ছে এরকম একটা ছোট একটা কোষ। এখন একটা ছোট কোষে কিন্তু তাকে বেঁচে থাকার জন্য অনেক কাজ করতে হয়। তাহলে অনেক কাজ যদি করতে হয় তাকে, তাহলে তাকে অনেক শক্তির দরকার হয়। অনেক শক্তির দরকার হয় যেহেতু তাকে, তাহলে তার অনেক মাইটোকন্ড্রিয়ার দরকার হয়। অনেক মাইটোকন্ড্রিয়ার দরকার হয় যেহেতু, তাই একটা ডিএনএ থাকা জরুরি। কারণ ডিএনএ থাকলে নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করবে কিভাবে? এই জন্য হচ্ছে ডিএনএ থাকাটা জরুরি। এখন আসো, শুধু ডিএনএ এটার জন্য থাকাটা জরুরি না। ডিএনএ দেখো সংখ্যা বৃদ্ধির জন্য থাকাটা জরুরি না। তোমরা জানো ডিএনএ যেখানে থাকবে সেখানে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। গত ক্লাসেই পড়াইছি, মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। মেসেঞ্জার আরএনএ থেকে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। যেহেতু প্রোটিন তৈরি হবে তাহলে রাইবোজোম থাকাটা ফরজ, কারণ একমাত্র রাইবোজোমই তৈরি করতে পারে। এই জন্যই দেখো নিজস্ব রাইবোজোম আছে, নিজস্ব রাইবোজোম আছে মাইটোকন্ড্রিয়ার। কারণ রাইবোজোম না থাকলে প্রোটিন তৈরি করবো কিভাবে? এখন বুঝতে পারছো যে ডিএনএ থাকাটা জরুরি কেন, রাইবোজোম থাকাটা জরুরি কেন? এখন চিন্তা করো, উই নো প্রোটিন ইজ কল্ড এনজাইম। এনজাইম মানে কি? প্রোটিন। এখন চিন্তা করো, মাইটোকন্ড্রিয়ার প্রচুর এনজাইম প্রোটিন লাগবে, কারণ এনজাইম না থাকলে কোষীয় শ্বসন হবে না। তোমরা জানো গ্লাইকোলাইসিস যেটা দেখতেছো, তুমি দেখবা উদ্ভিদ সাহিত্যতে বলে কত বড় একটা বিক্রিয়া। প্রত্যেকটা বিক্রিয়ায় একটা এনজাইম লাগে। টেস্ট চক্র যদি দেখবা কত বড় একটা বিক্রিয়া, প্রত্যেকটা বিক্রিয়া একটা এনজাইম লাগে।
ইটিসি যদি দেখো কত বড় একটা বিক্রিয়া, তাহলে এতগুলো বিক্রিয়ার জন্য তো অনেক অনেক এনজাইম লাগবে। এখন তুমি বলো এনজাইম প্রোটিন তৈরি হয় কোত্থেকে? ডিএনএ থেকে। বুঝতে পারছো ডিএনএ থাকাটা জরুরি কেন? কারণ ডিএনএ না থাকলে নো এমআরএনএ, নো এমআরএনএ মিন্স নো প্রোটিন, নো প্রোটিন মিন্স নো এনজাইম, নো এনজাইম মিন্স নো কোষীয় শ্বসন, নো কোষীয় শ্বসন। এই জন্য বইয়ে লিখছে দেখবা মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকে বিদায় কোষীয় শ্বসন সম্ভব, এরকম একটা লাইন আছে। কিন্তু তুমি কি করবা? মুখস্থ। মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ না থাকলে কোষীয় শ্বসন অসম্ভব, মুখস্থ। ভাই তুমি কি এটা ফিল করার চেষ্টা করছো? এই ফিল করার চেষ্টা হচ্ছে এটা। তোমার যদি ডিএনএ না থাকতো এমআরএনএ নেই, এমআরএনএ না থাকলে প্রোটিন নাই, প্রোটিন না থাকলে এনজাইম নাই, এনজাইম না থাকলে বিক্রিয়া করবা কিভাবে, শ্বসন করবা কিভাবে? সো নো কোষীয় শ্বসন। এই জন্যই বইয়ে ওই লাইনটা লিখছে ডিএনএ না থাকলে কোষীয় শ্বসন অসম্ভব। আশা করি ডিএনএ থাকার মাহাত্ম্যটা তোমাদেরকে বুঝাইতে পারছি। দুইটা মাহাত্ম্য, একটা হচ্ছে ডিএনএ থাকলে ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে, আরেকটা হচ্ছে ডিএনএ না থাকলে প্রোটিন এনজাইম তৈরি হয়, আর ওই এনজাইমগুলো আমরা কোষীয় শ্বসনে ইউজ করতে পারি। কারণ এনজাইম না থাকলে তো বিক্রিয়া হবে না, তো কোষীয় শ্বসন হবে না। আশা করি এই লাইনগুলো তোমাদেরকে বুঝে, লাইনগুলো বইয়ে আছে কিন্তু কারণটা ব্যাখ্যা নাই আর কি, কারণটা আমি তোমাদেরকে বুঝেছি, নাহলে তো তোমরা মুখস্থ করেই যেটা ফিল করার চেষ্টা করতো না। একটা শব্দ পাবা, এটাকে বলা হয় সেমি অটোনোমাস অর্গানেলস। সেমি অটোনোমাস অর্গানেলস। অর্গানেলস মানে কি? অঙ্গাণু। মনে একবার সেমি অটোনোমাস অর্গানু দুইটা, একটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া মানে আমরা এখন যেটা পড়তেছি, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে সেমি অটোনোমাস অর্গানুস মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট কেন, কারণ এরাই একমাত্র অঙ্গাণু যাদের নিজস্ব ডিএনএ আছে। যাদের কি আছে? নিজস্ব ডিএনএ। এই নিজস্ব ডিএনএ থাকে বিদায় একমাত্র এদেরকেই বলা হয় সেমি অটোনোমাস অর্গানুস। অটো মানে নিজে নিজে। দেখো অটো মানে হচ্ছে নিজে নিজে, বা আমরা নিজে নিজে যে কাজগুলো করতে পারি। মাইটোকন্ড্রিয়ার ডিএনএ থাকাতে সে নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে, সে নিজে নিজে এনজাইম তৈরি করতে পারে। দেখো মাইটোকন্ড্রিয়ার ডিএনএ আছে বিদায় সে নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে, সে নিজে নিজে এনজাইম তৈরি করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে, সব কিছু সে নিজে নিজে করতে চায়, তাই এটাকে বলা হয় অটোনোমাস। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম শুনছো না? যেমন বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয় স্বায়ত্তশাসিত। স্বায়ত্তশাসিত মানে সে নিজে নিজে সব কিছু করতে পারে, গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে পারবে না, গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে পারবে না। ঠিক সেমভাবে এই মাইটোকন্ড্রিয়া নিজে নিজে সব কিছু করতে পারবে, কারোর হেল্পের দরকার পড়বে না, তাই এটাকে বলা হয় অটোনোমাস। সেমি মানে বলতেছে, সেমি মানে বুঝতে পারতো পার্শিয়ালি করতে পারে আর কি, পার্শিয়ালি মানে পুরোপুরি করতে পারে না, পুরোপুরি নিয়ন্ত্রিত না, পার্শিয়ালি করতে পারে, এটাই বুঝতে যাচ্ছে। তোমরা আমাকে এখন একটু বলো, তোমরা কি বুঝতে পারছো বৃত্তাকার ডিএনএ থাকে কেন? তোমরা কি বুঝতে পারছো রাইবোজোম থাকে কেন? কমেন্টে জানাও। তোমরা কি এই জিনিসগুলো লজিক বেসিক পাইছো? ক্লাস করা আর পসিবল না তাহলে আউট হয়ে যাও, কোনো সমস্যা না। ক্লাস করা পসিবল না হলে আউট হয়ে যাও। তোমরা কি এতটুকু বুঝতে পারছো? ওকে, বুঝতে পেরেছি বলতেছ। এখন দেখো দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটু মনোযোগ দিবা। আমি এই জিনিসটা একটু রাখতেছি, এই এতটুক জিনিসটা একটু রাখতেছি। তোমাদের বইয়ে দেখবা অক্সিজম নিয়ে কথা আছে, অক্সিজম। আমি অ্যানশিওর করবো এই অক্সিজম তুমি বুঝবাই না যদি তুমি বিস্তারিত না পড়ো। এখন তোমাদেরকে আমি পড়াবো অক্সিজম জিনিসটা কি, একটু মনোযোগ দিবা। বইয়ে সব আছে, আমি বই থেকেই বলবো, জাস্ট বইয়ে কেন কথাগুলো নাই আর কি সেগুলোই আমি বুঝাবো। দেখো সোম শব্দটা আসছে সোমা থেকে। সোমা মানে শব্দটা আমি বারবারই বলছি বডি, তার মানে অক্সিজেন মনে হচ্ছে একটা বডি বুঝাচ্ছে। এখন আসো অক্সি কেন বলতেছে? অক্সি শব্দটা আসছে অক্সিডেশন থেকে। তোমরা সবাই কেমিস্ট্রি পড়ছো, তো আশা করি তোমরা অক্সিডেশন জানো। অক্সিডেশন মানে কি?
জারণ। জারণ মানে কি? ইলেকট্রন কি? ইলেকট্রন কি? দেওয়া। জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করা, দেওয়া। কেমিস্ট্রি তোমরা সবাই পড়ছো, আমি আশা করতেই পারি এতটুকু তো তোমরা বুঝো যে অক্সিডেশন মানে জারণ, জারণ মানে কি? ইলেকট্রন দেওয়া। দেওয়া, দেওয়া মানেই তো জারণ, তাই না? মানে ত্যাগ করা আর কি। ওকে ফাইন। তো ভাইয়া অক্সিজেন জিনিসটার নামটা আমরা বুঝতে পারছি কেন। সোম মানে বডি, অক্সিডেশন মানে জারণ মানে ইলেকট্রন দেয়। দেখি ভাই আর একটু বুঝান। দেখো এদিকে তাকাও, এটা কি বলো তো? এটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, এটা হচ্ছে কি? ম্যাট্রিক্স। আর এটা কি বলো তো? অন্তঃঝিল্লি, অন্তস্থ পর্দা। এই দেখো অন্তস্থ পর্দাতে এই যে জিনিসগুলোই আমি দেখাবো, এই যে জিনিসগুলো, এগুলাই মূলত অক্সিজেন। এই দেখো এই যে তিনটা জিনিস আঁকছিলাম মনে আছে? এগুলা এগুলা এগুলা, এই যে গিটার, এগুলো আছে, এগুলাই মূলত অক্সিজেন। দেখাচ্ছি আমি, এই যে ঝিল্লিটা দেখাচ্ছি, এই ঝিল্লিটা আমি দেখাচ্ছি। এই দেখো লাল কালারের ঝিল্লিটা আমি দেখাচ্ছি। এই দেখো এটাই হচ্ছে লাল কালারের অন্তস্থ ঝিল্লি। এই ঝিল্লিতে এরকম 4 ধরনের জিনিস দেখাচ্ছি। এরকম এক ধরনের থাকে, এরকম এক ধরনের থাকে, তারপর দেখবা এক ধরনের এরকম থাকে, এক ধরনের থাকে এরকম, আবার এক ধরনের থাকে এরকম গোল। এই যে অন্তস্থ ঝিল্লিতে এরকম 4 ধরনের থাকে। হ্যাঁ, তাহলে আমি এটাকে কি বলতে পারি? 1 2 3 4। তুমি আমাকে বলো এই 4 ধরনের মিলে একটা বডি তৈরি করছো না? খেয়াল করবে, এগুলো মিলে একটা বডি তৈরি করছো না? বডি মানে শরীর, এগুলো মিলে একটা শরীর তৈরি করছো না? তাই বডি বলতেছে। এখন বলো অক্সিডেশন বলতেছে কারণ জারণ, জারণ মানে ইলেকট্রন দেওয়া। দেখি কিভাবে ইলেকট্রন দেয়। তোমরা জানো এই অংশটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, এই অংশটা হচ্ছে কি? অন্তস্থ পর্দা। লাল কালারের যেটা সেটা কি? অন্তস্থ পর্দা। আর ভিতরের অংশটা কি? ম্যাট্রিক্স। এই অংশটা কি? ম্যাট্রিক্স। তোমরা জানো ক্রেবস সাইকেলে, একটু আগেই তো দেখেছি, ক্রেবস সাইকেলে ম্যাট্রিক্সে কি তৈরি হয়েছিল? NADH2, মনে আছে তো? NADH2 তৈরি হয়েছিল, তাই না? FADH2 তৈরি হয়েছিল, এটা দেখাবো না। তাহলে এই NADH2 যেটা তৈরি হয়েছে, খেয়াল করবা এই NADH2টা কি করছিল মনে আছে? একটু মনোযোগ দাও। এই NADH2 থেকে খেয়াল করবা, এই NADH2কে আমরা এভাবে দেখাবো, একটু খেয়াল করো। NADH2কে আমি কিভাবে দেখাবো? এভাবে NADH প্লাস H প্লাস, এভাবে দেখাবো। এ কি করে? দুইটা জিনিস বাইর করে, খেয়াল করবা। এই দেখো NADH কি করে? দুইটা জিনিস বাইর করে। একটা হচ্ছে এই প্রোটনটা বাইর করে, H প্লাসটা বাইর করে। তাহলে খেয়াল করবা, দেখো প্রথমে কি বের করলো? H প্লাস বাইর করলো, প্রোটনটা বাইর করবে। প্রোটনটা বাইর করে এখান থেকে এগুলোর মধ্য দিয়ে যাবে, এগুলোর মধ্য দিয়ে এই প্রোটনটা বহিঃপ্রকোষ্ঠে চলে যাবে। সেটা তো আমরা দেখছি, প্রোটন বহিঃপ্রকোষ্ঠে চলে যাবে। আচ্ছা যাই হোক, এখন দেখো মনে রাখবা এই H যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু NADর সাথে যুক্ত থাকে। একটু মনোযোগ দিবা, এখানে NADH প্লাস H প্লাস মানে হচ্ছে NADH2 আর কি। তো মনে রাখবা এখানে আছে H প্লাসটা বের করে দিবে। মনে রাখবা আয়ন যেখানে থাকবে সেখানে কিন্তু ইলেকট্রনও থাকে, আয়ন যেখানে থাকবে সেখানে কিন্তু ইলেকট্রনও থাকবে। তুমি যদি একটু খেয়াল করবা এই Hটা কিন্তু এই NADর সাথে দুইটা বন্ধনজোড় ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন নিয়ে যুক্ত থাকে। H সবসময় দুইটা ইলেকট্রনই শেয়ার করে, তাই না? কারণ H এর পারমাণবিক পারমাণবিক সংখ্যা কত? 2 না? সো 2। তার মানে এখানে যখন H প্লাস বের হবে সাথে কিন্তু এই দুইটা ইলেকট্রন দেখতে পাচ্ছ, এই দুইটা ইলেকট্রনও বের হবে। তীর চিহ্ন দেখো, দুইটা ইলেকট্রনও বের হবে। তার মানে শুধু H প্লাস বাইর হয় না, সাথে সাথে কিন্তু ইলেকট্রনও বের হয়। যেমন আমরা যখন পানিকে ভাঙি, একটু খেয়াল করবা, আমরা যখন পানিকে ভাঙি পানির পাশাপাশি শুধু কি আমরা H প্লাস আর অক্সিজেন 2- বের করি না, এই যে এগুলো যে ইলেকট্রনের মাধ্যমে জোর ঘটছিল এই ইলেকট্রনগুলোও তো বাইর করি। তার মানে আমি কি শুধু আয়ন বাইর করব, ইলেকট্রনকে বাইর করব না? এটার ভিতরে তো ইলেকট্রনও আছে, ইলেকট্রনকেও বাইর করব। তাহলে খেয়াল করবো এখানে প্রোটন আছে, ইলেকট্রনও আছে। এখন চিন্তা করো এই যে ইলেকট্রনগুলা দেওয়া নেওয়া হয় কিভাবে জানো? দেখো এখানে কি বলছি? জারণ মানে কি? ইলেকট্রন দেওয়া। এই ইলেকট্রনগুলা প্রথমে ধরো এখানে আসে, ইলেকট্রনগুলো এখানে আসলো, এ কি করলো? এই ইলেকট্রনগুলো একে দিয়ে দিল। এ কি করলো? ইলেকট্রনকে একে দিয়ে দিল। এ কি করলো? ইলেকট্রনগুলো একে দিয়ে দিল। এভাবে ইলেকট্রনগুলো কি করতেছি? দেওয়া নেওয়া করতেছি না? তাহলে ইলেকট্রন দেওয়াকে কি বলা হয়? জারণ। তাহলে এখানে কি করতেছে?
জারণ ঘটতেছে না, এখানে কি ঘটতেছে? জারণ ঘটতেছে না, কারণ একজন একজনকে ইলেকট্রন দিচ্ছে, একজন একজনকে ইলেকট্রন দেওয়া মানে কি করা? জারণ করা। তাহলে এখানে জারণ হচ্ছে না। তাহলে তুমি আমাকে বলো, যে জায়গায় জারণ হয় সেই জায়গাকে কি বলা হয়? অক্সিজোম। যে জায়গায় জারণ হয় সেই জায়গায় কি বলে? অক্সিজোম। এখানে তারা যে ইলেকট্রনগুলো দেওয়া নেওয়া করতেছে, তার মানে এখানে প্রত্যেকেই জারণ করতেছে, তো যে জায়গায় জারণ হচ্ছে সেই জায়গায় বলে অক্সিজোম। এই পুরো অংশটাই হচ্ছে অক্সিজোম, এই পুরো অংশটাই হচ্ছে অক্সিজোম। বইয়ে দেখবা অক্সিজমের ব্যাপারে লেখা আছে। আবার অক্সিজেন কিন্তু বলা হয়, ঠিক আছে, তবে বর্তমানে আমরা এগুলোকে অক্সিজেন না বলে এগুলোকে বর্তমানে আমরা বলি ইটিসি। ইটিসি মানে কি? দেখো, ই দিয়ে হচ্ছে ইলেকট্রন, টি দিয়ে ট্রান্সপোর্ট, সি দিয়ে হচ্ছে চেইন। তাহলে ইটিসি মানে কি? ইটিসি মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তুমি একটু খেয়াল করো তো, এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে না? এটা একটা চেইনের মতো, এবং এই চেইনে কি হচ্ছে দেখো, এখান থেকে এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট, এখান থেকে এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট, এখান থেকে এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট, এভাবে এই চেইনের মধ্যে একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে। তাই বর্তমানে একে আমরা কি বলি? ইটিসি বলি। তাহলে অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন যে কথা, ইটিসি একই কথা। পূর্বে আমরা এটাকে অক্সিজেন বলতাম, বর্তমানে আমরা এটাকে ইটিসি বলি। ইটিসি নামকরণ কেন করা হয়েছে এটার লজিকটাও দিছি, কারণ দেখো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এই যে ইলেকট্রন যেটা আসছে এটা ট্রান্সফার হচ্ছে। আর অক্সিজেন কেন বলছে এটারও লজিক দিছি, এটা পুরাটা একটা বডি, আর এখানে জারণ ঘটতেছে, কারণ জারণ মানে কি? অক্সিজেন দেওয়া। এ একে অক্সিজেন দিচ্ছে, এ একে ইলেকট্রন দিচ্ছে, এ একে ইলেকট্রন দিচ্ছে, তো ইলেকট্রন দেওয়া মানেই তো জারণ। ওকে, এখন ফাইন, অক্সিজেন তোমরা বুঝছো তো। বইয়ে লিখছে দেখবা যে অক্সিজেনগুলা গোলাকারও হয়, আবার কিছু আছে মাথাওয়ালা, বোটাওয়ালা, আর একটা হচ্ছে ভূমিওয়ালা। এই লাইনটা আমি বুঝাচ্ছি। তুমি দেখো এখানে যে অক্সিজেনগুলো আঁকলাম, এখানে যে চারটা আঁকলাম, এই অক্সিজেনের মধ্যে কিছু আছে যেমন এরকম গোলাকার, দেখো এই দেখো এগুলো হচ্ছে গোলাকার টাইপসের, প্রায় এগুলো হচ্ছে অলমোস্ট গোলাকার টাইপসের। কিন্তু তুমি একটু এটার দিকে তাকাও, এটা দেখো, এই অংশটা দেখো, এটা কীরকম দেখো, এটা আমি এখানে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে এরকম একটা মাথা আছে, তারপর এখানে পাতার মতো একটা বোটা আছে, তারপর এখানে একটা কি আছে? বেস বা ভূমি আছে। তাহলে এটাকে বলা হয়, এটা হচ্ছে কি? মাথা। এটা কি? এটা পাতার বোটার মতো, তো পাতার বোটার মতো, তাই এটাকে বলা হয় বোটা। আর এটা হচ্ছে কি? ভূমি। ভূমি মানে কি? বেস, ভিত্তি, এটাকে বলা হয় ভূমি। তো এই জিনিসগুলো তোমার বইয়ে আছে, সো আশা করি বুঝতে পারছো। ওকে, তোমাদেরকে তাহলে অক্সিজেনের ব্যাপারে কি দিতে পারলাম? একটা ধারণা দিতে পারলাম। অক্সিজেন নামকরণটা এরকম কেন হয়েছে? হোয়াট ইজ ইটিসি? ইটিসি যেটা অক্সিজেন সেটা। আর বোটাওয়ালা, মাথাওয়ালা, ভূমিওয়ালা মানে এটা দেখতে মাথা আছে, বোটা আছে, ভূমি আছে, তাই এরকম বলছে আর কি বইয়ে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। একটু কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। আর একটা কথা ভাইয়া বলি, এই যে আমরা যখন এই মাইটোকন্ড্রিয়াটা আঁকছিলাম, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই যে ঝিল্লিগুলা এভাবে ভিতরের দিকে ঢুকে গেছিল, অন্তস্থ ঝিল্লিটা এভাবে ভিতরের দিকে ঢুকে গেছিল। একটু খেয়াল করবে, অন্তস্থ ঝিল্লিগুলো এভাবে ভিতরের দিকে ঢুকে গেছিল। এই যে ভিতরের দিকে যেটা ঢুকছে এগুলাকে কি বলে? ক্রিস্টি বলে। কি বলে? ক্রিস্টি। ক্রিস্টি শব্দটার অর্থ যদি আমি বলি, ক্রিস্টি শব্দটার অর্থ হচ্ছে চূড়া। তুমি যদি মনে হচ্ছে যে এটা একটা পাহাড়ের চূড়া, এটা একটা পাহাড়ের চূড়া, তাহলে দেখবা এই ভিতরের মেমব্রেনটা এভাবে যে ভিতরে ঢুকে গেছে, এগুলো এক একটা চূড়া তৈরি করছে। এটা একটা চূড়া, এটা একটা চূড়া, এটা একটা চূড়া। তো এই চূড়াগুলোকে বলা হয় ক্রিস্টি। তো ক্রিস্টি মানে হচ্ছে চূড়া। আবার এটাকে আরেক ভাষায় বলা যায়, ক্রিস্টি মানে হচ্ছে আঙ্গুলের মতো অভিক্ষেপ। অনেকটা দেখতে মনে হচ্ছে আমাদের যে আঙ্গুলের মতো, তাই এটাকে আমরা ক্রিস্টিকে বলতে পারি আঙ্গুলের মতো। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো এরকম ভিতরের দিকে এরকম ভাঁজ করা থাকে কেন? তাহলে আমি যদি বলি এই ক্রিস্টি ভাঁজ করা থাকে কেন, তোমাদেরকে যদি একটু বলি, ওকে ফাইন, ক্রিস্টি মানে এভাবে ভাঁজ হয়ে এরকম চূড়া তৈরি করে, আঙ্গুল তৈরি করে, তাই ক্রিস্টি বলে। তো ভাঁজ থাকতে হবে কেন? এমনি ফ্ল্যাট থাকলে কি তো? মনে রাখবা এই জিনিসগুলো কিন্তু তোমরা আরেকটা জায়গায় দেখছো, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। দেখবা ক্ষুদ্রান্তে এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে।
তো নর্মালি কেন ক্ষুদ্রান্ত এরকম আঙ্গুলের মতো বিক্ষেপ থাকে, কারণ হচ্ছে এরকম হইলে, এরকম ফোল্ড আকারে থাকলে কি হয়, ভাঁজ আকারে থাকলে কি হয়, সারফেস এরিয়াটা বেড়ে যায়। এখানকার যে সারফেস এরিয়া বেড়ে যায়, তখন কি করে, এটা কোনো কিছু ইজিলি শোষণ করতে পারে। তখন ক্ষুদ্রান্তের কি করতে পারে, ইজিলি শোষণ করতে পারে, বেশি বেশি শোষণ করতে পারে। কারণ এরিয়া যদি বেশি থাকে, শোষণও বেশি। তুমি যদি তোমার ফ্যাট যদি কালি থাকে তুমি খাইতে পারবা, অ্যান্ড ফ্যাট যদি কালি না থাকে খাইতে পারবা না। এখন ভাঁজ করা থাকলে কি হয়, সারফেস এরিয়া বেশি থাকে, সারফেস এরিয়া কি থাকে, বেশি থাকে। এখন সারফেস এরিয়া বেশি থাকলে সুবিধা কি, এর কাজই হচ্ছে এটিপি তৈরি করা। তাহলে আমি বেশি বেশি কি তৈরি করতে পারবো, বেশি বেশি এটিপি তৈরি করতে পারবো। কারণ সারফেস এরিয়া বেশি, এরিয়া বেশি, তাহলে ভিতরে আমরা বেশি বেশি কি তৈরি করতে পারবো, ভিতরে বেশি বেশি এটিপি তৈরি করতে পারবো। কারণ জায়গা তো অনেক আছে, যাও যত ইচ্ছা তত এটিপি তৈরি করো, জায়গার অভাব নাই, যত ইচ্ছা তত এটিপি তৈরি করো। এই জন্যই ভাঁজ করা থাকতে হয়। এগুলো যদি তুমি বুঝে বুঝে পড়ো, লজিক সহকারে পড়ো, তাহলেই তুমি বুঝবা কেন ভাঁজ করা আছে। ক্ষুদ্রান্তটার সাথে মিলে দেখো, ক্ষুদ্রান্ত কেন ভাঁজ করা থাকে, কেন, বেশি বেশি যাতে শোষণ করতে পারে। সারফেস এরিয়া তো বেড়ে যায়, সারফেস এরিয়া বাড়লে কি হবে, বেশি বেশি তুমি শোষণ করতে পারবা। এটা ভাঁজ করা থাকে কেন, সারফেস এরিয়া বাড়বে, ফার্স্ট এরিয়া তুমি বেশি বেশি এটিপি তৈরি করতে পারবা। আচ্ছা, আমরা মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে অনেক কিছুই জানছি, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে কাজ বাকি আছে। কাজের ক্ষেত্রে কিছু কথা আছে, যেমন কাজগুলো তো আমরা মুখস্থ করি। তো যেমন তোমরা দেখবা যে মাইটোকন্ড্রিয়াতে পাবা কাজের মধ্যে আছে যে অক্সিডেটিভ ফসফোরিলেশন করে, কিন্তু আমরা অক্সিডেটিভ ফসফোরিলেশন মানে জানি না। তারপর লিখছে দেখবা আরবিসি আর হরমোন তৈরি করে, অথচ আমরা বুঝি না কিভাবে আরবিসি হরমোন তৈরি করে। দেখবা শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করে, অথচ আমরা জানি না কেন শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করতে সাহায্য করে। তারপর দেখবা লেখা আছে বিভিন্ন অংশে ক্যালসিয়ামের সঠিক ঘনত্ব নিয়ন্ত্রণ করে, অথচ আমরা জানি না কিভাবে ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, মুখস্থ করে ফেলি। তারপর দেখবা কোষের যে মৃত্যু, কোষ বিভাজনে যখন পড়ছো অ্যাপোপ্টোসিস, কোষের মৃত্যুতেও কিন্তু মাইটোসিসের হাত আছে, অথচ জানি না কিভাবে মাইটোকন্ড্রিয়া কোষের মৃত্যু করে, মুখস্থ, ঠাড়া মুখস্থ। বা তোমরা যখন পড়বা তখন তোমার মনের মধ্যে প্রশ্ন থাকবে। এখন আমরা মনের মধ্যে প্রশ্ন থাকলে সেটা স্কিপ করে চলে যাই, কেন, কিছু করার নাই, বায়োলজি মানে মুখস্থ, বায়োলজি মানে এটা ওইটা রিডিং। তো এটা তো আমাদেরই সমস্যা। যাই হোক, আমি তো তোমাদেরকে সেই সিস্টেমটা দিচ্ছি, সো তোমরা সেটা নাও, সেটা নিতে থাকো, ঠিক আছে। ওকে, তাহলে আমি মাইটোকন্ড্রিয়ার কাজ এখন আর কন্টিনিউ করাচ্ছি না। নেক্সট ক্লাসে আমি মাইটোকন্ড্রিয়ার যে কাজগুলো আছে সেগুলো আমি লজিক এবং বেসিক সহকারে পড়াবো। সো তোমরা আমাকে বলো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।